আচ্ছা দেখেন, আমি কি বলছিলাম যে সোলার পাওয়ারটা আমাদের কি কিভাবে ইউজফুল, সেটা হচ্ছে কি যে আমাদের যে ওয়াটার সাইকেলটা কিন্তু আপনার এই সোলার পাওয়ারটা ইউজ করেই কাজ করছে, তাই না? তারপরে আপনি ধরেন বাসা বাড়িতে যে সরাসরি সানলাইট আসছে সেটা হচ্ছে সোলার পাওয়ারটা সরাসরি ইউজ করে আমরা মানে তাপ পাচ্ছি। আবার ধরেন যে যদি আপনি সোলার যেই মানে রেটা সেটাকে যদি আপনি ইউজ করেন যে মানে এই সোলার রেটাকে ইউজ করে যেটা ফোটনিক যেটা শক্তি সেটা যদি আপনি ইউজ করেন তাহলে সরাসরি কি করতে পারছেন, ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছেন। আর হচ্ছে কি যে বায়োমাস, যেটা বায়োমাস কি কেউ বলতে পারবেন? বায়োমাস কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, এটা আমি লাস্ট ক্লাসে একটু বলেছিলাম যে বায়োমাসটা হচ্ছে কি আসলে যে যে উদ্ভিদ বা প্রাণী এইসব ম্যাটেরিয়ালের যেগুলো আপনার ওয়েস্ট সেগুলোকে ইউজ করে এক ধরনের কি করা হচ্ছে যে একটা ফুয়েল তৈরি করা হয় এক ধরনের, যে ফুয়েলটাকে আপনি সরাসরি বার্ন করে কি করতে পারেন, যে হিট জেনারেট করতে পারেন। এই হিটটা আবার পরোক্ষ মানে কি করতে পারবে, এই হিটটাকে আপনি কি করতে পারবেন যে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ব্যবহার করতে পারবেন, তাই না? বায়োমাসটা কি বলেন তো আমাকে। কেউ বলতে পারবেন বায়োমাসটা কি? হ্যাঁ, কেউ বলতে পারবেন বায়োমাসটা কি? কখনো এরকম দেখেছেন যে এই যে বায়োমাস ইউজ করে কোনো গ্যাস তৈরি করা হচ্ছে, সেই গ্যাস আবার কি রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে, এরকম কখনো দেখেছেন? এই যে গরুর গোবর দিয়ে জি ম্যাম, যেটা। দেখেছি তো। মানে এটা কিন্তু আপনার হিউম্যান ওয়েস্টও হতে পারে, আবার কি যে আপনার এই হিউম্যান ওয়েস্টের সাথে কিছু আপনার ধরেন যেগুলো প্ল্যান্টের রেসিডিউ সেগুলো হতে পারে, সেগুলোর সাথে আপনার বিভিন্ন রকম প্রসেসের মধ্যে পার করিয়ে ধরেন সেগুলো বিভিন্ন মানে বায়োলজিক্যাল কনভার্সন প্রসেসের মধ্যে পাস করে কিছু ফুয়েল তৈরি করা হয়। এই ফুয়েলটাকে ইউজ করা হয় আপনার পরবর্তীতে কোনো একটা এনার্জি প্রোডাকশনের জন্য। ঠিক আছে, মানে ওই ধর ওই গ্যাসটাকে ইউজ করে বার্ন করে আমাদের ধরেন রান্না করা, এরকম কিন্তু অনেক আছে। ঠিক আছে, এখানে সোলার বায়োমাস কেন বলা হচ্ছে, কারণ আলটিমেটলি ব্যাপারটা কিন্তু পুরো সানের উপর ডিপেন্ড করেই। কারণ সান সান ছাড়া কিন্তু আপনার কোনো ট্রিও বাঁচবে না, মানুষ তো বাঁচবেই না। আপনার যে একটা প্ল্যান্ট যে সে খাবার তৈরি করবে ফটোসিনথেসিস প্রক্রিয়া, সেটা হচ্ছে কি আপনার সান ইউজ করে, সানলাইট ইউজ না করলে হবে না। সেই প্ল্যান্টকে আবার কি আপনার প্রাণীরা খাচ্ছে, সেই প্রাণীকে আমরা খাচ্ছি আবার প্ল্যান্টও খাচ্ছি, তাই না? এরকম ব্যাপারটা না? এই দেখেন আমরা কিন্তু ইনডিরেক্ট ওয়েতে সবাই কিন্তু মানে সানের উপরই ডিপেন্ড করছি। আচ্ছা, এবার দেখেন কি বলছি, যে এখানে দেখেন কি লেখা আছে, কনসেন্ট্রেটেড সোলার থার্মাল পাওয়ার। এটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম না? মনে আছে আপনাদের একটা ভিডিও, যে আপনি যে সান থেকে পাওয়ার জেনারেট করবেন, এটা আপনার কি দুভাবে হয় অ্যাকচুয়ালি। এই যে কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার এটা কি বলেন তো আমাকে, লাস্ট ক্লাসে যে বলেছিলাম মনে আছে নাকি কারো? মেইনলি এখানে আপনার ইউজ করা হয় অনেক বড় বড় মিরর। এই মিররগুলোতে কি করা হয়, আপনার যখন সানলাইট পড়ে সেগুলো কি হয় রিফ্লেক্ট করে একটা জায়গায় কনসেন্ট্রেট করা হয়। যে আপনার সানলাইটটা রিফ্লেক্ট করে যায় হচ্ছে এক জায়গায়, সেখান থেকে আপনার কি করা হচ্ছে ওই জায়গায় আপনার কোনো একটা ফ্লুইডকে হিট আপ করা হয়। এটা আমি দেখবো এখানে আপনার বেসিক্যালি কি করা হচ্ছে যে আপনার লাইটটাকে কি করা হচ্ছে হিটে কনভার্ট করা হচ্ছে। এই হিটটা আসলে কি করছে পরবর্তীতে যে কোনো হিট ইঞ্জিনকে রান করাচ্ছে। হিট ইঞ্জিন মানে বোঝাচ্ছে হচ্ছে আপনার এখানে টারবাইন, আগের মতোই দেখেন। এখন একটু লক্ষ্য করেন এই জিনিসটা একটা দেখেন, এখানে কি দেখা যাচ্ছে যে আপনার এই যে সিএসপি যেটাকে বলা হচ্ছে আপনার কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার বা কনসেন্ট্রেটেড সোলার থার্মাল পাওয়ারও বলা হয়। এটা কি করা হচ্ছে দেখেন আপনার মানে ইয়ারলি বেসিসে দেখানো হচ্ছে যে আপনার এর এই যে দেখেন এটা 2007-এ কত ছিল, 0.04। এই পরিমাণ হচ্ছে ক্যাপাসিটির পাওয়ার তৈরি করা হচ্ছিল কি দিয়ে, আপনার যে সিএসপি ইউজ করে। সেটা আপনার পরবর্তী বছরে কি হচ্ছে দেখেন এডিশনাল যোগ হয়েছে কত, 0.4। 0.04 ছিল সে, তার সাথে যোগ হয়েছে হচ্ছে আপনার 0.4। এই যেটা আপনার হচ্ছে যে এই লাইট যেটা ব্রাউন সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস ইয়ারের, আর এই যে আপনার যেটা একটু ডার্ক ব্রাউন সেটা হচ্ছে আপনার এডিশনটা হলো কি কারেন্ট ইয়ারে। ঠিক আছে, 2009-এ কি হচ্ছে দেখেন যে আগের বছর থেকে
আগের বছর যেটা ছিল 0.4, তার সাথে কি আরো কি হয়েছে, 0.4 যোগ হয়েছে, যোগ হয়ে হয়েছে আপনার 0.8। এরকম করে দেখেন, এই যে এখানে যেমন 2012-এ এটা ছিল লাস্ট ইয়ারের যেটা 4.5, তার সাথে কি আপনার আরো কি 2 GWh যোগ হয়েছে, সেটা হচ্ছে 6.5। এভাবে আপনার এখন কারেন্ট মানে অ্যাট প্রেজেন্ট আপনার গ্লোবাল ক্যাপাসিটি কত, মানে কি পরিমাণ সিএসপি ইউজ করে পাওয়ার জেনারেট করা হচ্ছে দেখেন, অলমোস্ট কত এখানে দেখেন তো 12.8 GWh এই পরিমাণ পাওয়ার জেনারেট করা হচ্ছে এখন অ্যানুয়ালি। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আপনার যতই দিন যাচ্ছে আপনার সিএসপির কি হচ্ছে, ডিমান্ডটা বাড়ছে, এটা আপনার কি প্রোডাকশনটা বাড়ছে আগের তুলনায়। ঠিক আছে, এখন দেখেন যে আপনি যে এই যে সোলার পাওয়ারটা যে আপনি ইউজ করবেন, কাজে লাগাবেন কিসের জন্য, আপনার পাওয়ার জেনারেট করার জন্য। এটা আপনার দুভাবে হচ্ছে। ঠিক আছে, দুভাবে হচ্ছে, কি দুটো ওয়েতে আপনার এই সোলার পাওয়ারটাকে কালেক্ট করা হয়। কিভাবে, একটা হচ্ছে ফ্ল্যাট প্লেট কালেক্টর, একটা হচ্ছে কনসেন্ট্রেট সোলার প্লেট কালেক্টর। এখন ফ্ল্যাট প্লেটটা কি বুঝতে পারছেন নাম শুনে, যে আপনার যেখানে সানের যেই রেটা সেটা আপনার কি করবে, রেডিয়েট করবে কিসে, একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে। সেটা কিভাবে কাজ করে দেখেন, এটা এটা আপনার কোনো কনসেন্ট্রেট পাওয়ার না, কনসেন্ট্রেট করে না এখানে সানলাইটটাকে, কনসেন্ট্রেট করে না মানে আপনি বুঝতেই পারছেন, যদি আপনি অনেকগুলো মিরর ইউজ করে কোনো একটা জায়গায় আপনি সানলাইটটাকে হিটে কনভার্ট করে কনসেন্ট্রেট করেন, তাহলে কিন্তু আপনার অনেক বেশি তাপ তৈরি হবে ওখানে। কিন্তু সেখানে যদি আপনার ফ্ল্যাট প্লেট আপনি ইউজ করেন, তাহলে ব্যাপারটা কিন্তু কনসেন্ট্রেট থাকবে না, এটা ডিস্ট্রিবিউটেড থাকবে। তার মানে কি হচ্ছে, আপনার এই টেম্পারেচারটা আপনার কনসেন্ট্রেটের তুলনায় একটু কম হবে না, অনেক কম হবে। একটু লক্ষ্য করেন, একটা জিনিস আমি দেখাই। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? ম্যাম স্লাইডটা এখন কি দেখছেন বলেন তো? ইউটিউব দেখছি। ইউটিউব দেখছেন, ওকে। এখানে দেখেন, এখন দেখানো হচ্ছে হচ্ছে একটা ফ্ল্যাট প্লেট কালেক্টর, এটা কিভাবে কাজ করে। আমি কি বলেছি বলেন তো, এখানে কিন্তু আপনার কোনো কোনো আপনার সানলাইটটা যেখানে রিফ্লেক্ট করছে সেটা যে কোনো এক জায়গায় কনসেন্ট্রেটেড হচ্ছে না। ঠিক আছে, এটা পুরোটা ডিস্ট্রিবিউটেড আকারে যাচ্ছে। তাহলে তার মানে কি, আপনার যেহেতু ডিস্ট্রিবিউটেড হচ্ছে, কোনো জায়গায় কনসেন্ট্রেটেড হচ্ছে না, তার মানে আপনার টেম্পারেচারটা কিন্তু অত বেশি পাচ্ছেন না আপনি। দেখেন কি হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে একটা হাউজিং, এই হাউজিং এর উপরেই আপনার হচ্ছে ফ্ল্যাট প্লেট কালেক্টরটা থাকে। এই যে দেখছেন, এটা হচ্ছে আপনার, এই যে এটা, এই যে নিচের যে আপনি ব্লু যে টিউবটা দেখছেন না, এটা হচ্ছে ইনলেট পাইপ। এখানে আপনি কি করবেন, একটা ওয়াটার ফ্লো করাবেন যেটাকে আপনি হিট আপ করতে চাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার আউটলেট পাইপ। ঠিক আছে, এখান থেকে আপনার যেই হিটেড ওয়াটারটা সেটা আপনি আউটপুটে পাঠাবেন। মানে মেইনলি ব্যাপারটা হচ্ছে কি, আমি বলেছি যে এখানে আপনার বেশি পরিমাণে আপনি হিট পাচ্ছেন না কিন্তু আউটপুটে। এই জন্য কিন্তু এখানে এই যে ওয়াটারটা বা যে হিটটাকে আপনি কাজে লাগাচ্ছেন, সেই হিটটা কিন্তু ওয়াটারকে খুব বেশি হিট আপ করতে পারবে না। এটা আপনার নর্মাল যেগুলো আপনার হাউস হোল্ড পারপাস, বা ধরেন হাউসের পারপাস, মানে হচ্ছে আপনার গরম পানি দরকার বা এরকম এরকম কিছু ব্যাপারের জন্য আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন, যেখানে আপনি মানে লো পাওয়ার অ্যাপ্লিকেশন, যেখানে আপনার লো টেম্পারেচার রিকোয়ারমেন্ট, সেখানে লো হিটেড পানি দরকার সেখানে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে ইনলেট আর আউটলেট পাইপের মাঝখানে কি হচ্ছে দেখেন, কিছু কানেক্টিং পাইপ আছে। আর এই যে এগুলো হচ্ছে তার ওই যে আপনি মানে এটা হচ্ছে আপনার হাউজিং এর একটা পোর্শন, এটা এই যে সাইডে দেখছেন, এটা এটা আপনার ইউজ করা হয়েছে কানেক্টিং পাইপগুলোকে আটকানোর জন্য। আর এই যে ইনলেট পাইপটা দেখছেন না, এর এই প্রান্তটা না অফ করা থাকে, এই যে এই প্রান্তটা আপনার সিল করা থাকে। তাহলে আপনি যদি এদিকে পানি কোনো ফ্লো করান, এই পানিটা কিন্তু যাবে কোন দিক দিয়ে, আপনার কানেক্টিং পাইপ বরাবর যাবে। কারণ কিন্তু পানিটা কিন্তু আপনার এদিকে যেতে পারছে না, এই পাশটা সিল করা থাকছে। আপনারা কি আপনার মাউস দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ, আমার মাউস কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম, দেখা যাচ্ছে।
আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এই গ্লাস প্লেট যেটাতে আপনারা কি করবেন, সান রেটাকে রিফ্লেক্ট করাবেন, সেটা হচ্ছে কি এর উপর দিয়ে দেয়া থাকে, দেখেন উপর দিয়ে দেয়া আছে। যখন সানলাইটটা পড়বে, সানলাইটটা পড়লে কি হবে বলেন তো ইফেক্টটা, সানলাইটের থেকে যে হিটটা আসছে সেই হিটটা যে কি করবে আপনার এই যে পানিটা, যে পানিটা যাচ্ছে আপনার এই কানেক্টিং পাইপ দিয়ে, সেই পানিটাকে সে শুধুমাত্র হিট আপ করবে। তারপরে আপনার যেখানে দরকার যে অন্য কোনো পারপাসে, হাউস হোল্ড পারপাসে, সেই পানিটা আপনি ইউজ করতে পারবেন। মোট কথা এখানে কোনো কনসেন্ট্রেটেড কিছু পাচ্ছেন না আপনি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ফ্ল্যাট প্লেট কালেক্টর, মানে সোলার থেকে যে আপনার রেটা আসছে সেই রেটা আপনার কি হচ্ছে, রেডিয়েট করছে আপনার এই প্লেটের উপরে। আপনারা অনেক সময় দেখেছেন না, এই যে এরকম গ্লাস হাউস থাকে, গ্রিন হাউসের ব্যাপারটা অনেকটা এরকম, যে আপনি এখানে যেহেতু তাপ আসছে, তাপটা এসে কি করছে আপনার সানলাইট থেকে, এই তাপটা ইউজ করছেন আপনি এই পানিটাকে গরম করার জন্য বা হিট আপ করার জন্য। সেখানে আপনার আরেকটা আমরা কি দেখলাম, যে কনসেন্ট্রেটেড যেটা, সেখানে কিন্তু আপনার ওই প্লেটগুলো থাকে হচ্ছে একটু কার্ভড। এটা একটু দেখেন, এটা একটু লক্ষ্য করেন। এই প্লেটগুলোকে দেখেছেন কেমন, এই যে এই প্লেটগুলো হচ্ছে একটু কার্ভড, এগুলো হচ্ছে মিরর, অনেক বড় বড় মিরর থাকে। এই মিররগুলোতে এমন ভাবে সেট করা হয় যেন আপনার ফোকাল পয়েন্টটা এই যে মাঝ বরাবর একটা দেখছেন না পাইপের মতো গিয়েছে, দেখেছেন এই পাইপটা, এই পাইপে যে আপনি সানলাইটটা যেন আপনার কি হয়, এই যে মিররটাকে রিফ্লেক্ট করে যায় কোথায়, পাইপে। তার মেইন উদ্দেশ্য হচ্ছে এই পাইপটাতে আপনার সানলাইটটাকে রেডিয়েট করে পৌঁছানো। এবং মিরর, এই যে এই পাইপ বরাবর থাকে হচ্ছে আপনার কিছু ফ্লুইড। এই ফ্লুইডটা কি করে আপনার এই পাইপ থেকে যে আপনি সানলাইটটাকে পাঠালেন, সেটা হিট আকারে গেল এখানে কনসেন্ট্রেট হচ্ছে, এবং সেখান থেকে এই যে ফ্লুইডটা সে হিটটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে। এবং আপনার এর আশেপাশে অবশ্যই এমন কিছু মেটেরিয়াল থাকে যেন আপনার এই হিটটা লস না হয়। ঠিক আছে, দেখেন তাহলে ফ্ল্যাট প্লেট কালেক্টরটা হচ্ছে গেল এটা, যে ফ্ল্যাট প্লেট এটা হচ্ছে আপনার যেখানে লো টেম্পারেচার দরকার আপনার তার অ্যাপ্লিকেশন সার্ভ করবে। আর হচ্ছে কনসেন্ট্রেট কালেক্টর দিয়ে আমরা কি করছি, এটা ইউজুয়ালি আপনার হচ্ছে কি যেখানে আপনার অনেক টেম্পারেচার দরকার, যেমন হচ্ছে যে আপনি সরাসরি পাওয়ার প্ল্যান্ট ইউজ করতে পারছেন, এই সিএসপি বেস পাওয়ার প্ল্যান্ট। এখানে একটু লক্ষ্য করেন, আগে দেখতে পাচ্ছেন এটা, স্লাইডটা দেখতে পাচ্ছেন এখন? জি ম্যাম। আচ্ছা, এই যে এই অ্যাপ্লিকেশনটা আমি একটু দেখাতে চাচ্ছি, যে এখানে কি হচ্ছে দেখেন, এটা আমি দেখাচ্ছি একটু পরে। এই যে এখানে দেখেন ডান পাশে কি হচ্ছে বলেন তো, বলতে পারবেন কি, একটা ডিশের মতো দেখতে পাচ্ছেন, এই ডিশ দিয়ে কি হচ্ছে এখানে, এটা একটা মিরর, পুরোটাই একটা মিরর। এই মিররে কি হচ্ছে আপনার সানলাইটটা পড়ছে, পড়ে সেটা রিফ্লেক্ট হচ্ছে কোথায়, এবং দেখেন এখানে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে কোথায়, এই যে সেন্টার দেখেছেন না একটা সেন্টার পয়েন্ট, এই যে চারকোনা একটা বক্স এখানে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডিশ কালেক্টর। এখান থেকে এটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার যে টেম্পারেচার যেটা আপনি রিফ্লেক্ট করে পাচ্ছেন সেটার ভ্যালু বাড়ানো, সেটার মানটা বাড়ানো। বাড়ালে কি হবে, আপনি যখন অনেক হিটেড পাবেন তখন সেই হিটটাকে কাজে লাগাতে পারবেন আপনি, যে কিসের জন্য, আলটিমেটলি হিটটাকে দিয়ে আপনি একটা হিট ইঞ্জিন রান করাবেন, পাওয়ার প্ল্যান্টে যেটা আমাদের করা হয়। এই অ্যাপ্লিকেশনটা আমি একটু বলছি আপনাদের, এটা কি বলেন তো, দেখে কি মনে হচ্ছে, এটা কি বলেন তো, ফ্ল্যাট প্লেট নাকি আপনার কনসেন্ট্রেটেড প্লেট মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে এটাকে? ফ্ল্যাট প্লেট মানে হয়। ফ্ল্যাট প্লেট কালেক্টর, এগুলো দিয়ে আপনার কি লেখা আছে দেখেন, হিটিং বা এরকম মানে কুকিং পারপাসে এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। যেখানে আপনার মানে হট ওয়াটার দরকার হচ্ছে, বা ছোটখাটো কম টেম্পারেচারের যেখানে হিট দরকার। এটা দেখেন কি, এটা কি বলেন তো, এটাকে বলা হয় প্যারাবোলিক ট্র। এই যে একটু আগে দেখালাম না, যে এই যে আপনার মিরর থাকে, এই মিররগুলোর ফোকালটা এমন ভাবে সেট করা থাকে যেন মাঝ বরাবর পাইপটাতে সে হিটটা মানে সানলাইটটাকে রেডিয়েট করে। আচ্ছা দেখেন, আমি আপনাদের একটা ভিডিও দেখাবো। আচ্ছা দেখেন, এটা দেখেন, এই যে এই চারপাশ জুড়ে এটা কি বলেন তো, এগুলো সব এই চারপাশ জুড়ে সবকিছু হচ্ছে আপনার মিরর, অনেকগুলো মিরর আছে এখানে। এই মিরর গুলোতে কি হচ্ছে আপনার সানলাইট দেখেন রিফ্লেক্ট করছে,
এই যে এগুলো দেখেন 10,000টা। আবার মিরর গুলো হচ্ছে আপনার ট্র্যাকিং মিরর। ওরা কি করছে, আপনার সানলাইট অনুসারে কিন্তু ওদের আপনার মানে লোকেশনটা চেঞ্জ হয়, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়। এগুলোকে বলা হয় আপনার হেলিওস্টেট। ঠিক আছে, এই যে মিরর গুলাকে বলা হয় হেলিওস্টেট। এরা কি করে, আপনার সানলাইটটা যেদিকে সেদিক থেকে আপনার ট্র্যাক করে কি করছে দেখেন, ওদের সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, এই টাওয়ারটা। দেখেন এই যে সেন্টার পয়েন্ট হচ্ছে, দেখেন রিফ্লেক্ট করে যাচ্ছে হচ্ছে টাওয়ারে। এটা হচ্ছে আপনার রিসিভার। এই রিসিভার দেখেন এখানে কি করছে, সবগুলো হিট কিন্তু এখানে কনসেন্ট্রেট হচ্ছে। এখানে অনেক বেশি হিট থাকে, প্রায় আপনার ধরেন 400 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এখানে থাকে। এখানে একটা ফ্লুইড পাস করা হয়, এই এদিক থেকে, এই যে আপনার টাওয়ারে যেখানে আপনার হিট কনসেন্ট্রেট হচ্ছে, এই ফ্লুইডটা এখানে আছে হচ্ছে মোলটেন সল্ট আকারে। ঠিক আছে, মোলটেন সল্ট হচ্ছে কি আপনার, এটা একটা হিট ক্যাপচার করার একটা মিডিয়াম, বুঝছেন? মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক টেম্পারেচার যেমন আপনার পানি বাষ্পে পরিণত হয়, এই যে মোলটেন সল্ট যে লিকুইডটা বা ফ্লুইডটা, সে কিন্তু অনেক টেম্পারেচারও আপনার বাষ্পে কনভার্টেড হবে না, সে থাকবে হচ্ছে আপনার লিকুইড ফর্মেই। দেখেন আপনি যেই লিকুইডটা পাঠাচ্ছেন সেটা ওখান থেকে হিট ট্রান্সফার করে এই যে এখানে এসে জমা হচ্ছে একটা স্টোরেজ ট্যাঙ্কে। এটা হচ্ছে হট স্টোরেজ ট্যাঙ্ক, এই ট্যাঙ্কটা। আপনি তাহলে এখানে একটা কি করছেন, আপনি তো জানেন যে কি হচ্ছে, আমরা যে সোলার পাওয়ারটাকে ইউজ করছি সেই পাওয়ারটা কিন্তু আপনি 24/7 পাচ্ছেন না। কারণ হচ্ছে কি, আপনার সানলাইট কি আপনি সারা সারা দিন রাত সব সময় পাবেন? তা তো পাবেন না। আপনার কি কি হবে যে একটা সার্টেন টাইমে সানলাইট পাবেন, কখনো কখনো পাবেন না, ক্লাউডি এনভায়রনমেন্টে আপনি সানলাইট পাবেন না। এখন এখানে প্রসেসটা কি করা হচ্ছে, যেন আপনি ট্রাই করা হচ্ছে যেন আপনি ওই রিলায়েবিলিটিটাকে এনশিওর করতে পারেন। ঠিক আছে, এই জন্য কি করা হচ্ছে, এমন একটা লিকুইড এখানে পাস করা হচ্ছে যেই লিকুইডটা ইউজ করে আপনি কি করতে পারবেন, হিটটাকে স্টোর করে রাখতে পারবেন। হিট স্টোরেজ একটা মিডিয়াম তৈরি করা হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, যখন আপনার সান থাকবে না, এই যে লিকুইড, এই লিকুইডের যে জমানো হিটটা আছে সেটা আপনি ইউজ করে আবার ওই একই ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করছেন। দেখেন প্রসেসটা কিভাবে যাচ্ছে। এটা হচ্ছে হট স্টোরেজ ট্যাঙ্কটা। ঠিক আছে, এখানে তখন আপনি দেখেন এটা কি করা হচ্ছে, এই হট স্টোরেজ ট্যাঙ্কটা থেকে আপনার যেমন ওই যে হট লিকুইডটা এখানে পাস করা হচ্ছে দেখেন, এবং সাইমালটেনিয়াসলি কি হচ্ছে, আপনার ওয়াটারটাও পাস করা হচ্ছে স্টিম জেনারেটরে। তাহলে আপনার কি হচ্ছে বলেন, এখানে একটা হিট এক্সচেঞ্জারের মতো কাজ করছে কি, যে আপনি লিকুইডটা যেহেতু এখানে ফ্লো, মানে আপনার যেহেতু ওয়াটারটা এখানে পাস করাচ্ছেন, আর এখানে অনেক হিটেড একটা সাবস্টেন্স যেটা হচ্ছে মোলটেন সল্ট এখানে ইউজ করে, সেটা যেহেতু আপনার পাস করছে, তাহলে কি হচ্ছে, এখানে হিট এক্সচেঞ্জ হচ্ছে। তার মানে কি, আপনার ওয়াটারটা কনভার্ট হচ্ছে স্টিমে। আর এই সল্টটার কি অবস্থা হচ্ছে বলেন তো, সে হিট রিলিজ করছে না? বলেন, সে কিন্তু হিট রিলিজ করছে। তাহলে সে হিট রিলিজ করে কিন্তু আগের তুলনায় ঠান্ডা হয়ে যাবে, তাই না? তাহলে সেটাকে আবার কি করা হচ্ছে দেখেন, রিইউজ করা হচ্ছে। এই দেখেন এখানে আবার সে কি হচ্ছে, রিইউজ হচ্ছে, এটা ও যাচ্ছে হচ্ছে কোল্ড স্টোরেজ ট্যাঙ্কে, এবং তাকে আবার কি দেখেন সার্কুলেট করা হচ্ছে ওই টাওয়ারের টপে, যেখান থেকে সে কি হিটটাকে অ্যাবজর্ব করবে আবার। দেখেন ওয়াটারটা কি হচ্ছে, ওয়াটারটা স্টিমে কনভার্ট হচ্ছিল, ওই স্টিমটা কি হচ্ছে আপনার আবার কি স্টিম টারবাইনকে ঘোরাচ্ছে, আবার কি কন্ডেন্সারে যে সে ওয়াটারে কনভার্ট হচ্ছে, যে আবার এই সাইকেলটা যে কি হচ্ছে রান করছে, কন্টিনিউয়াস একটা প্রসেস। তাহলে এখানে কি করা হচ্ছে, যখন আপনার সান থাকছে না, আপনার ওই যে হিটটাকে স্টোর করে রাখার জন্য কি করা হচ্ছে, যে আপনার এই এই মেকানিজমটা ফলো করা হচ্ছে, যে এমন একটা ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে যার সাহায্যে আপনি কি করছেন, হিটটাকে স্টোর করে রাখতে পারছেন টেম্পোরারিলি। ঠিক আছে, এবার দেখেন যে এখানে একটা জিনিস আছে, সেটা একটু দেখাই আপনাদেরকে। এখানে এই কথাগুলো বলা আছে যেটা আমি বলেছি। এখানে দেখেন কি করা হচ্ছে, এটা বুঝতে পারছেন কিনা। এটা হচ্ছে কি, যে একটা পাওয়ার জেনারেট করা হচ্ছে সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে। সেটা কিভাবে হচ্ছে লক্ষ্য করেন, এই যে এগুলো 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 বলেন তো, যে এগুলো কি ফ্ল্যাট প্লেট নাকি হচ্ছে আপনার কনসেন্ট্রেটেড প্লেট বলেন তো? এই যে প্লেটগুলো দেখে কি মনে হচ্ছে, এগুলো ফ্ল্যাট? এই প্রসেসটা কি সবাই বুঝতে পারছেন যে কি হচ্ছে এখানে আলটিমেটলি? বলেন তো, আপনারা কি ঘুমান ক্লাসে? আমি কিন্তু দুই একজনকে পড়া ধরবো, দাঁড়ান।
আপনারা দেখি ক্লাসে ঘুমান, এই সময়টা ঘুমের ঠিক আছে, কিন্তু তারপরেও তো ক্লাসে একটু রেসপন্স করতে হবে। আমি বলেছি যে আমি একদম বাচ্চাদের কোশ্চেন জিজ্ঞেস করছি, যেটা ফ্ল্যাট প্লেট দেখে মনে হচ্ছে নাকি প্যারাবোলিক মনে হচ্ছে বলেন? প্যারাবোলিক ট্র যে দেখলেন একটু আগে, ওরকম মনে হচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন কি করা হচ্ছে ব্যাপারটা। এখানে ইউজুয়ালি দেখেন যে আপনার যে স্টোরেজ, যে এটা হিট স্টোর করার জন্য ইউজ করা হচ্ছে কি, আমি বলেছি মোলটেন সল্ট। আর এখানে অনেক সময় আপনার যেই লিকুইডটা আপনি ইউজ করবেন, যে সান থেকে হিটটা সে অ্যাবজর্ব করবে, সেই লিকুইডটা সাধারণত অনেক জায়গায় ইউজ করা হয় আপনার যে থার্মাল অয়েল বলা হয় এটাকে। হ্যাঁ, থার্মাল অয়েলটা ইউজ করা হয়। এই অয়েলটা কি হয় দেখেন, এখান থেকে আমি শুরু করি। এই অয়েলটাকে যদি আপনি পাস করেন, এটা তো দেখেছেন না যে একটু আগে যে দেখালাম একটা ভিডিওতে, যে কিভাবে থাকে, মাঝখানে একটা পাইপ থাকে, এই পাইপ দিয়ে আপনি পাস করাচ্ছেন ধরেন ওই থার্মাল অয়েলটাকে। এবং আপনার এই যে মিররগুলো, প্যারাবোলিক যে মিররগুলো কি করছে বলেন তো? বলেন, কেউ একজন বলেন যে মিররগুলো কি করছে? সানলাইটটা যখন পড়ছে তখন মিররগুলো কি করছে বলেন, না হলে তো আমি আগাবো না। মিররগুলো কি করে আমাকে একটু বলেন একজন। ম্যাম রিফ্লেক্ট করে, সানলাইটটাকে রিফ্লেক্ট করে এক জায়গায় কনসেন্ট্রেট করবে। কনসেন্ট্রেট করছে, তার 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 ফোকাস পয়েন্টটা ওভাবেই সেট করা থাকে যেন হচ্ছে এই পাইপ বরাবর আপনার এই যে রেটাকে কনসেন্ট্রেট করে, ঠিক আছে, রিফ্লেক্ট করে যেন সে পাইপ বরাবর এখানে জাস্ট রেটাকে পাঠায়। এবং তখন আপনি কি করছেন, সানলাইটটাকে হিটে কনভার্ট হচ্ছে। এর আশেপাশে আপনার দেখবেন পাইপগুলো এমন ভাবে মানে ইনসুলেট করা থাকে যেন আপনার হিট লস কম হয়। আপনি এই দিক থেকে ফ্লো করছেন ধরেন থার্মাল অয়েলটা এসে কি হচ্ছে, আপনার আলটিমেটলি অনেক হিটেড হচ্ছে। হিট হয়ে কই যাচ্ছে বলেন তো? সে এদিক দিয়ে আসছে, এসে কই যাচ্ছে বলেন? এটা আমি পরে বলছি, এদিকে আসছে। ধর আপনার সানলাইট অ্যাভেলেবেল, এখন আপনার কি হচ্ছে, অয়েলটা হিটেড হচ্ছে, তাহলে হিটটাকে সে ক্যারি করে আনছে কোথায়? এদিকে। এসে কই যাচ্ছে বলেন? এদিকে এসে কি হচ্ছে বলেন? এদিকে আসছে। এসে এখানে কি হচ্ছে দেখেন, এই যে আপনার ফিড ওয়াটারটা কি করছে, পাম্পের সাহায্যে এখানে প্রেসারাইজ করে পাঠানো হচ্ছে। আপনারা জানেন এগুলো কি, ইকোনোমাইজারের কি কাজ। আপনি ফিড ওয়াটারটা কি করছেন, ইকোনোমাইজার দিয়ে প্রথমে পাস করালেন, এই যে এই পাইপটা দিয়ে কি যাচ্ছে আপনার বলেন তো? এই পাইপটা দিয়ে যাচ্ছে হচ্ছে ওয়াটারটা কি হচ্ছে দেখেন, এদিক দিয়ে যাচ্ছে। এদিকে যে ইকোনোমাইজার পাস হয়ে ভ্যাপোরাইজারে যাচ্ছে, তারপর যাচ্ছে সুপার হিটারে। আলটিমেটলি আপনি কি করছেন দেখেন, সুপার হিটারে আপনার যে এই অয়েলটা আসছে, অয়েলটা যেদিকে ফ্লো হচ্ছে বলেন তো, অয়েলটা এদিক থেকে ফ্লো হয়ে এদিকে আসছে। আসলে বলেন তো, এই সুপার হিটারে যে আপনি অয়েলটা পাঠাচ্ছেন তার টেম্পারেচার বেশি না ইকোনোমাইজারে অয়েলটা টেম্পারেচার বেশি হবে বলেন তো? কি মনে হচ্ছে আপনাদের? আপনি এখানে অয়েলটাকে হিট আপ করে পাঠাচ্ছেন, পাঠিয়ে এদিকে আসলো, এই পর্যন্ত আসলো, এসে সুপার হিটারে ধরেন আপনি এখানে অয়েলটাকে পাঠাচ্ছেন, যেটা আপনার কি করছে, হিট ক্যারি করছে। আপনি এখানে কি করছেন, এই পাইপগুলো দিয়ে পাঠাচ্ছেন হচ্ছে পানিকে। আপনি চাচ্ছেন পানিটা কি হোক, আপনার একটা হাই প্রেশারাইজড আর হাই টেম্পারেচারের স্টিমে কনভার্টেড হোক। তাহলে আপনি কি করছেন এখানে বলেন তো বাবা? আমি চাচ্ছি আপনার জন্য একটু কথা বলাটা আমার সাথে। ম্যাম সুপার হিটারের ওখানে বেশি টেম্পারেচারে এখানে থাকবে, বেশি টেম্পারেচার কিন্তু থাকবে, আমাদের তাহলে আর কি কি। হবে আপনার, যে এই টেম্পারেচারের জন্য আপনার আলটিমেটলি এখানে ওয়াটারটা হয়ে যাবে স্টিমে। স্টিমটা আপনার কি করবে, যে আপনার এই টারবাইনটাকে ঘোরাবে, টারবাইনের দুটো স্টেজ, আপনারা জানেন কেন দুটো স্টেজ। এখান থেকে কি করবে আপনার, এখানে যখন টারবাইনটাকে ঘোরাবে লো প্রেশার টারবাইনকে, তারপরে আপনার কি হবে, সেটাকে আবার আমরা জানি কি রিহিট করতে হয়। বা রিহিটের জন্য আপনার এই পোর্শনটা ইউজ করা হচ্ছে, যে সরাসরি আপনার যে হিটেড অয়েলটা আসছে সেটা আপনার এখানে ইউজ করে ওকে রিহিট করে আবার কি পরবর্তী প্রেসারে চলে যাচ্ছে, হাই প্রেসার টারবাইন, লো প্রেসার টারবাইন যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আপনার স্টিম ইঞ্জিন যেভাবে কাজ করে সেরকমই। এখানে কি হচ্ছে আপনার, সুপার হিটারে আলটিমেটলি ব্যাপারে কনভার্টেড হচ্ছে, আর এখানে ভ্যাপোরাইজারে কি হচ্ছে, ফিড ওয়াটারটা। ইকোনোমাইজারের কাজ কি বলুন তো আমাকে, ইকোনোমাইজার থেকে তারপরে ভ্যাপোরাইজারে যাচ্ছে, বলুন তো ইকোনোমাইজারের কাজ মনে আছে নাকি আপনাদের? এখানে যে অয়েলটা অলরেডি আপনার এই ব্যাপার তৈরি করে ফেলেছে, সেখান থেকে যখন আপনি সুপার হিটার থেকে পাস করবে তখন তার টেম্পারেচার অলরেডি একটু কমবে, কমে আবার কি ভ্যাপোরাইজারে যাবে তখন আরেকটু কমবে, করে ইকোনোমাইজারে যাবে তখন আরেকটু কম থাকবে, তাই না? এখন বল, ইকোনোমাইজারের কাজটা মনে আছে নাকি আপনাদের? বলেন তো ইকোনোমাইজার দিয়ে কি করে, কি হচ্ছে এখানে ব্যাপারটা আসলে?
ফিড ওয়াটারটাকে তো আপনার আলটিমেট গোল হচ্ছে কি করা, স্টিমে কনভার্ট করা। ইকোনমাইজার কি করছিল বলেন? এমনি নর্মালি চিন্তা করেন, ইকোনমাইজার অবশ্যই ইকোনমিক কোনো কাজ করে, কি করে সে একটু একটু করে ওয়াটারটাকে হিট আপ করে দেয় না, মনে আছে আপনাদের? যে ও পাস করে চলে যাচ্ছে আপনার এই যে অয়েলটা, যে অয়েলটা হিট ক্যারি করছে সেটা পাস করে চলে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে কি করলো, আপনার ফিড ওয়াটারটাকে মানে কাজটাকে আপনার সে কমিয়ে দিল, এই যে সুপার হিটারের কাজটাকে সে কি করছে, আপনার ফিড ওয়াটারটাকে একটু ওয়ার্ম করে দিচ্ছে। সেখানে ভ্যাপোরাইজারে যে কি হচ্ছে, ফিড ওয়াটারটা ধরেন একটু স্টিমে কনভার্ট হচ্ছে, এখানে যে আরো বেশি কি স্টিমটাকে যেন আপনার মানে একদম ড্রাই স্টিম পান, সেখানে আরো বেশি হিট আপ করা হচ্ছে আগের স্টেজগুলো, আগে যেভাবে পড়েছেন যে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে, সে একই ব্যাপার। তাহলে আলটিমেটলি কি হচ্ছে আপনার, এই যে ইকোনমাইজার পাস করে যখন আপনার অয়েলটা চলে যাচ্ছে, তখন সেটা কিন্তু অলরেডি একটা মানে মানে কুল, তাই না, কুল একটা জিনিস সাবস্টেন্স, সে কিন্তু অলরেডি আপনার সব তার হিট এদিকে ট্রান্সফার করে এসেছে। তার মানে কি তাকে আবার কি একটা পাম্প দিয়ে সাপ্লাই করতে হবে এদিকে। এটা গেল এইটুকু পোর্শনের কাজ। এখন মাঝের পোর্শনে কি হয় কেউ বলতে পারবেন? এই যে হট ট্যাঙ্ক দেখছেন, কোল্ড ট্যাঙ্ক দেখছেন, এটা কিন্তু একটু আগে আমি বলেছি, কিন্তু ওখানে পুরোটা বলা হয়নি। এখানে এই হট ট্যাঙ্ক কোল্ড ট্যাঙ্ক এখানে কি করছে বলতে পারবেন কেউ? এই কোল্ড ট্যাঙ্কে আসলে কি করা হয় জানেন, ওই যে মোল্টন সল্টটা বললাম সেটাকে রিজার্ভ করে রাখা হয়। যখন আপনার ধরেন অনেক বেশি অ্যাবান্ডেন্ট পরিমাণে সানলাইট আছে, তার মানে অনেক বেশি হিট আছে, ঠিক আছে, আপনার যেই মানে হিট ক্যারি করার যেই ম্যাটেরিয়ালটা, যেটা হচ্ছে আপনার ধরেন একটা থার্মাল অয়েল, সে একটা এক্সাম্পল বলছে, একটা অয়েল, ওই অয়েলটা যখন অনেক বেশি হিটেড, তখন আপনার কি করে সেটাকে এদিক থেকে পাস করা হয়। আর সাইমালটেনিয়াসলি কি করা হয়, আপনার কোল্ড ট্যাঙ্ক থেকে কি করা হয়, আপনার এখানে পাম্পের সাহায্যে ওই যে মোল্টেন সল্ট যেটা, ওই লিকুইডটাকে এখানে প্রেসারাইজ করা হয়, পাম্প করা হয় এখানে। আলটিমেটলি কি হচ্ছে, যখন আপনি এই কোল্ড যেটা মোল্টেন সল্ট সেটা এখান দিয়ে পাস করবেন, সে যাবে হচ্ছে হট ট্যাঙ্কে, এবং কি হবে অবশ্যই কি সে হিটেড হয়ে যাবে, কারণ সে এই যে অয়েলটা ছিল সেখান থেকে কিন্তু আপনার হিটটা ক্যারি করে এদিকে যাচ্ছে হট ট্যাঙ্কে। হট ট্যাঙ্কে তাকে আপনি রিজার্ভারের মতো ব্যবহার করছেন, যে আপনার মোল্টেন সল্টটা আপনি রিজার্ভ করে রাখছেন, কি রিজার্ভ করে রাখছেন, হিট রিজার্ভ করে রাখছেন, যেন আপনার যখন দরকার, যখন আপনার সান নাই, তখন আপনি মোল্টেন সল্টটা ইউজ করে কি করবেন, এই যে যেই ম্যাটেরিয়ালটা আপনার হিট ক্যারি করছে সেটাকে আপনি কি করবেন, হিট আপ করবেন। কথাটা কি বুঝছেন কি বলেছি আমি? যখন ধরেন সান নাই, তখন কোনো আপনার কি, আপনি এই যে ম্যাটেরিয়ালটা যেটা আপনার থার্মাল অয়েল, সেটাকে আপনি হিট আপ করতে পারছেন না, তখন আপনি কি করবেন, এই অয়েলটাকে কি করবেন, এদিক থেকে যদি পাস করান, তখন তখন অয়েলটাকে কি করবেন, অয়েলটা আপনার এখন ঠান্ডা, তখন আপনি অয়েলটাকে যদি এদিক থেকে পাস করান, তখন কি হচ্ছে আপনার, এখন হট ট্যাঙ্ক থেকে আপনি পাম্পের সাহায্যে এটা এদিকে প্রেসারাইজ করবেন। তাহলে কি হবে, আপনার হট ট্যাঙ্কের সাথে যখন আপনার এই যে কোল্ড যে অয়েলটা সেটা যখন সংস্পর্শে আসবে, তখন আপনার কি হবে, হট ট্যাঙ্কের যেই ম্যাটেরিয়ালটার যেটা হিট সেটা চলে আসবে হচ্ছে আপনার এই অয়েলটাতে, তখন আপনি অয়েলটাকে আবার এদিকে সার্কুলেট করতে পারবেন। এই পাম্পগুলো আপনার এদিকেও করতে পারে সার্কুলেট, ওইদিকেও সার্কুলেট করতে পারে, ঠিক আছে, লিকুইডটাকে। কথাটা কি বুঝছেন কি হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আপনার হিটটাকে রিজার্ভ করে রাখছেন আপনি। এগুলো জি ম্যাম। ধরেন, এগুলো ধরেন যে আপনার এই পাওয়ার প্ল্যান্টে ধরেন আরো নতুন নতুন মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে ডে বাই ডে, বুঝছেন, যে কিভাবে আরো বেশি ইকোনমিক হবে, কিভাবে আপনার বেশি আরো কস্ট কমবে, কিভাবে আপনার যখন দরকার তখন আপনি মানে 24/7 আপনি সোলার পাওয়ারটাকে ইউজ করতে পারছেন, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে আপনার প্যারাবোলিক ট্রস সাহায্যে কিভাবে আপনি কনসেন্ট্রেটেড ওয়েতে কি পাওয়ার জেনারেট করতে পারছেন, পাওয়ার প্ল্যান্ট গুলো কিভাবে হচ্ছে, আর বাদ বাকি তো এগুলো জানেনি যে কি হচ্ছে, ঠিক আছে। এই প্রসেসটা আপনারা জানেন, কন্ডেন্সার কেন ইউজ করা হচ্ছে এগুলো তো জানেনই, ঠিক আছে। এবার আসেন হচ্ছে আরো কোনো ওয়েতে আমরা কিন্তু সোলারকে ইউজ করতে পারি, যে এই যে এগুলো এইভাবে আপনার মিররের সাহায্যে, যেরকম আপনার কি হচ্ছে সিএসপি ইউজ করে করছেন, এটা কিন্তু আরেকটা ভাবে করা যাচ্ছে, সেটা হচ্ছে কি আমার বলেন তো, সোলার ফটোভোল্টাইকের সাহায্যে। সোলার ফটোভোল্টাইকের নাম শুনেন না এমন কেউ আছেন? সোলার ফটোভোল্টাইক সিস্টেমের নাম শুনেছেন না সবাই? জি ম্যাম। জি ম্যাম, শুনেছি। আচ্ছা, সোলার ফটোভোল্টাইক কি দেখেছেন সবাই? দেখেননি? সোলার ফটোভোল্টাইক প্যানেল গুলো দেখেননি আপনারা? দেখেছেন তো মানে অবশ্যই। সোলার প্যানেল। দেখেছি ম্যাম, অনেক বাসার ফটোভোল উপরে টুপরে হ্যাঁ দেখছি হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, তাহলে এখন দেখেছি। ধরেন গভর্নমেন্ট রুলই করে দিয়েছে যে আপনি যদি একটা বাসা তৈরি করেন, সেই বাসার আপনার কিছু পরিমাণ লোড আপনাকে এই যে মানে সোলার পাওয়ার দিয়ে চালাতেই হবে। যে কোনো ধরেন বড় বড় অ্যাপার্টমেন্ট বলেন বা আপনি নিজে বাসা তৈরি করেন, যে কোনোখানে। ইনফ্যাক্ট জানেন এখন বিদেশে মানে বাইরে ইউকে বা জাপান, এখানে কি হচ্ছে এখন জানেন, যে গাড়িগুলো আছে না, গাড়ির উপরে সোলার প্যানেল বসানো হচ্ছে।
আপনারা তো এটা জানেন না যে সোলার পাওয়ারটা যেটা সেটা কিন্তু আসলে আপনার ডিসি কারেন্ট জেনারেট করে, তাই না? এটা জানেন না সবাই? সবাই জানেন মনে হয়, এটা জানেন নাকি জানেন না? জানি ম্যাম। ডিসি পাওয়ার জেনারেট করে। এখন ধরেন আপনার ডিসি পাওয়ার থেকে কিন্তু সেটাকে আপনি যদি বাসা বাড়িতে ফ্যান চালাতে চান, সেটা কিন্তু আপনার কি লাগবে বলেন তো? ডিসি থেকে এসিতে কনভার্ট করা লাগবে না? তাহলে কি ইউজ করবেন? আপনি ধরেন সোলার পাওয়ার ইউজ করে যেই কারেন্টটা পাচ্ছেন সেটা হচ্ছে ডিসি, সেটাকে আপনি কি ফ্যান লাইট চালাতে পারবেন সেটা দিয়ে? না ম্যাম। এখানে তো আপনার ধরেন ফ্যানে যেমন ইন্ডাকশন মোটর আছে, সে তো আপনার ডিসি মোটর না, তাই না? আপনার কি এসি সাপ্লাই লাগবে, সিঙ্গেল ফেজ এসি লাগবে, তখন আপনি কি করবেন? সেটাকে আপনার ডিসি থেকে এসিতে কনভার্ট করতে হবে। তখন কি লাগবে সেটা আমি জিজ্ঞেস করছি, ডিসি থেকে এসিতে কনভার্ট করতে হলে আপনার কি লাগে সেটা বলেন। হুম, কি লাগে বাবারা? আপনারা আপনারা পাওয়ার ইলেকট্রনিক্স পড়েননি না? আমি ইনভার্টার। ইনভার্টার লাগে, এটা তো জানেন অনেকে হয়তো, যে ডিসি থেকে এসিতে কনভার্ট করলে ইনভার্টার লাগে। আর এসি থেকে ডিসিতে কনভার্ট করলে কি লাগে বলেন? এসি রেকটিফায়ার। থেকে রেকটিফায়ার লাগে। এগুলো তো ছোটবেলার পড়া বাবা, এগুলো তো পড়েছেন না আপনারা? জি ম্যাম। আচ্ছা, করেছি ম্যাম। তাহলে একটা সোলার ফটোভোল্টাইক সেল আপনি ইউজ করে পাওয়ার জেনারেট করবেন সোলার পাওয়ারকে কাজে লাগানোর জন্য। তাহলে আপনি কি করছেন, যে আপনি জানেন যে কি কি ম্যাটেরিয়াল দরকার, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনভার্টার। এই যে বললাম যে আপনার ইনফ্যাক্ট এখন বাসা বাড়িতে তো কম্পালসারি, আপনি যদি ধরেন যে একটু উপরে মানে হাই রাইজ কোনো বিল্ডিং এ থাকেন, তাহলে দেখবেন যে আপনি উপর থেকে নিচের দিকে তাকালে দেখবেন যে দু একটা বাসা বাড়ির উপরে কিন্তু সোলার প্যানেল বসানো, ফটোভোল্টাইক সেল বসানো, দেখেছেন অনেকে? আবার দেখবেন যে এখন আমি বললাম না যে বাসাবাড়ি ছাড়াও যে কি হচ্ছে, আপনার কার, কিছু কার আছে যেগুলো ইলেকট্রিক কার, দেখবেন যে হাইব্রিড কার শুনেছেন না? এই কারগুলোর উপরেও ইনফ্যাক্ট চিন্তা ভাবনা করা হচ্ছে, চিন্তা ভাবনা করে অলরেডি মানে ইমপ্লিমেন্ট করা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কি আপনার ফটোভোল্টাইক সেল বসানো। কথা বুঝছেন? জি সোলার ম্যাম। ফটোভোল্টাইক সেল ম্যাম বসানো। কয়েকদিন আগে একটা টাইগার বের হয়েছিল মনে হয়, বাংলাদেশি কে যেন বানাইছিল, ওইটার উপরেও ছিল হ্যাঁ, চিন্তা ফটোভোলটাইক করেন, তার মানে গাড়ির উপরে। মানে ফটোভোল্টাইক সেল ইউজ করে আপনার গাড়ি চলছে এখন। এখন চিন্তা করতে পারেন যে কি লাগছে, তাহলে এটা তো ডিসি পাওয়ার তৈরি করছে, গাড়িতে আপনার একটা ইঞ্জিন আছে, সেখানে আবার যদি এসি পাওয়ার লাগে, এসি মোটর থাকে, তাহলে কি করবেন? তখন আপনার কনভার্টার গুলো লাগবে। আবার ধরেন যে গাড়িতে কিন্তু অনেক এমন কিছু আছে যেগুলো আপনার ডিসি পাওয়ারে চলে। আমাদের বাসা বাড়িতেও কিন্তু এরকম অনেক কিছু আছে ডিসি পাওয়ারে চলে, চলে না বলেন তো? জি ম্যাম। এক্সাম্পল দেন দেখি। ম্যাম সিপিইউর ফ্যান চলে। যতগুলো আপনার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে, মানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল মানে হচ্ছে কি, যে আপনার ল্যাপটপের ভিতরে কি আছে, আপনার আইসি আছে, পিএন জাংশন ডায়োড আছে, মসফেট আছে, ফেট আছে। তারপরে ধরেন আপনি মোবাইল চার্জ দেন, মোবাইলের চার্জারের ভিতরে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আছে, রেকটিফায়ার লাগে আপনার, তাই না? মানে যত ধরনের আপনি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করবেন, সবখানে আপনার কি বায়াসিং দরকার লাগে না? বায়াসিং করতেই হবে আপনার, এবং বায়াসিং করতে হলে আপনার ডিসি ভোল্টেজ লাগবে। এসি ভোল্টেজ দিয়ে আপনি বায়াসিং করতে পারবেন না। কেন বলেন তো? যে এসি ভোল্টেজ দিয়ে বায়াসিং করতে পারবেন না কেন? ভোল্টেজ ওঠানামা করে তাই। এসি ভোল্টেজ আপনার কি কখনো কম হয় কখনো বেশি হয়, এই যেরকম না, ফ্ল্যাকচুয়েট করে। আপনি যদি একটা ডায়োডকে চিন্তা করেন যে ফরওয়ার্ড বায়াস করে রাখবেন, আপনি চাচ্ছেন সে সবসময় ফরওয়ার্ড বায়াস থাকুক, আপনি শুধুমাত্র এখানে এসি ভোল্টেজ দিয়ে রাখতে পারবেন? সে কি ফরওয়ার্ড বায়াস হবে সবসময়? এক সাইকেলে ফরওয়ার্ড বায়াস হবে, কারণ কারেন্ট ফ্লো হবে এদিকে, এক সাইকেলে রিভার্স বায়াস হয়ে যাবে না? ইয়েস ম্যাম। কাজেই আপনার কি বায়াসিং দরকার হলে অবশ্যই আপনার কি করতে হবে, যেখানেই বায়াসিং দরকার সেখানে আপনার ডিসি ভোল্টেজ লাগবে। আর ডিসি ভোল্টেজ লাগবেই মানে হচ্ছে কি, আপনি সরাসরি সোলার ফটোভোল্টাইক সেল থেকে সোলার পাওয়ারটা ইউজ করতে পারছেন, কারণ ওটার আউটপুট তো বাই ডিফল্টই হচ্ছে ডিসি। আপনি যদি একটা যে কোনো জেনারেটর চিন্তা করেন, জেনারেটরের আউটপুট কিন্তু বাই ডিফল্ট কি হচ্ছে, এসি জেনারেটর, কিন্তু এটাকে ডিসিতে কনভার্ট করতে হলেই অনেক অ্যারেঞ্জমেন্ট লাগে। কিন্তু আপনি যদি সোলার পাওয়ারটা ইউজ করেন, এর আউটপুটটা কিন্তু বাই ডিফল্টই ডিসি। এখন যে ইন্টারনাল যে ব্যাপার স্যাপার সেগুলো আমরা একটু শিখবো, যে ফটোভোল্টাইক সেলটা কিভাবে কাজ করে, ঠিক আছে? সেগুলো আমরা একটু শিখবো। তার আগে দেখেন যে কি কি জিনিস দরকার হচ্ছে আপনার সোলার ফটোভোল্টাইকের জন্য, কি কি জিনিস থাকে মোটামুটি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই যে ফটোভোল্টাইক প্যানেলটা, এটা সবাই দেখেছেন, এটার আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বো একটু পরেই। আর কি লাগছে? লাগছে হচ্ছে আপনার ইনভার্টার। কারণ কি বাসা বাড়িতে তো আপনি ধরেন অনেক কিছু চালাবেন যেটাতে আপনার কি এসি পাওয়ার রিকোয়ারমেন্ট, তাহলে আপনার ইনভার্টার লাগছে। আর এখানে কি বলেছে, একটা রেকিং সিস্টেম লাগে, যেটা হচ্ছে কি আপনার সোলার প্যানেলটাকে ধরে রাখে,
মানে আপনার এই যে বাইরের ফ্রেমটা সেটা লাগে। আর কি লাগছে, কিছু ইলেকট্রিক্যাল ইন্টারকানেকশন লাগে, মাউন্টিং লাগে, আদার কানেকশন লাগে। আর হচ্ছে কি, এটা অপশনাল কিছু জিনিস থাকে, যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। অনেক সময় দেখবেন যে যে পিক পয়েন্টটা সেন্স করে। পিক পয়েন্টটা মানে বুঝছেন, এই পয়েন্টটা। এই যে ধরেন কোনো কিছুর পিক পয়েন্ট কিভাবে আমরা সেন্স করি বলেন তো? ধরেন একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভ, যে আপনার মানে দিনের কোন 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 সময় আপনার ওই ওই এরিয়াতে আপনার ম্যাক্সিমাম হিট আসছে, সোলার লাইট আসছে, তাহলে এই পয়েন্ট আপনি কিভাবে ডিটেক্ট করবেন? এটার একটা মেকানিজম থাকে, যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। যে ম্যাক্সিমাম পয়েন্ট আপনি কিভাবে ট্র্যাক করেন, যে এই পাশে যদি আপনি স্লোপটা চিন্তা করেন, ম্যাক্সিমাম পয়েন্টে কিন্তু আপনার স্লোপটা 0 হয়। এরকম কিছু মেকানিজম ইউজ করে। ব্যাটারি সিস্টেম থাকে, চার্জার থাকে, কন্ট্রোলার কিছু পোর্শন থাকে, যে যে এই এই জিনিসটা দিয়ে আপনি স্টোরেজ ক্যাপাসিটিটাকে কন্ট্রোল চিন্তা করছেন, কিভাবে কন্ট্রোল করছেন। স্টোরেজ সিস্টেম থাকে, কিছু ব্যাটারি থাকছে অবশ্যই, কিছু সফটওয়্যার ইউজ করা হয়। এগুলো আপনার ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে, যে সোলার ফটোভোল্টাইক সেল ইউজ করে কিভাবে আপনি পাওয়ার জমা করতে পারছেন, গ্রিডে কানেকশন দিতে পারছেন, বাসা বাড়িতে ইউজ করার পর যেগুলো রেসিডিউ থাকছে সেটা আপনি গ্রিডে কানেক্ট করে দিচ্ছেন। ঠিক আছে, এরকম কিছু ব্যাপার স্যাপার এখন আসছে। আচ্ছা দেখেন এখানে আর কথা কি বলেছে একটা, বাদলা সোলার পার্ক। এটা হচ্ছে কোথায়? পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট ফটোভোল্টাইক সেল দিয়ে তৈরি করা পাওয়ার প্ল্যান্ট। বুঝছেন এটা কোথায় অবস্থিত বলেন তো? রাজস্থান, ইন্ডিয়ায়। আর আপনার সেকেন্ড হাইয়েস্টটাও হচ্ছে ইন্ডিয়ায়, সেটা হচ্ছে আপনার কর্ণাটকা না কি বলে এটাকে বলেন তো? কর্ণাটক। কর্ণাটক। Yes, ma'am. এটা হচ্ছে আপনার সেকেন্ড হাইয়েস্ট, মানে সোলার ফটোভোল্টাইক সেল ইউজ করে যে আপনার পাওয়ার জেনারেট করা হচ্ছে সেদিক থেকে সেকেন্ড হাইয়েস্ট। আর হচ্ছে আপনি যদি সিএসপি চিন্তা করেন, সেটা হচ্ছে আপনার মানে যেগুলো কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার, সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি হয় যে আপনার আফ্রিকায়, যে মরক্কো, এগুলো জায়গায় যে সবচেয়ে লার্জেস্ট পাওয়ার প্ল্যান্ট গুলো তৈরি করা হয়েছে ওখানে, যেখানে আপনার ধরেন যে মানে অনেক বেশি সানলাইট আসছে, 24 মানে মানে 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় সানলাইট থাকছে, যেখানে দেখবেন ওরা অনেক ব্রাউনিশ হয় না, ওই জন্য সানলাইট বেশি অ্যাভেলেবেল যেসব এরিয়াতে, বিরাট এরিয়া জুড়ে। আচ্ছা, এখানে কি দেখানো হচ্ছে দেখেন একটু উপরের এটা লক্ষ্য করেন, গ্রাফ, এই যে বার চার্টটা লক্ষ্য করেন। এখানে বলেছে কি যে আপনার এটা ইয়ারলি বেসিসে দেখেন, ইয়ারলি বেসিসে সেট করা হয়েছে, যে 2020-এ কত, 2019-এ এরকম। এখানে বলেছে যে আপনার নর্থ আমেরিকায় এতটুকু পোর্শন হচ্ছে আপনার ইনস্টল ক্যাপাসিটি সোলার ফটোভোল্টাইক সেল ইউজ করে, এতটুকু পোর্শন ধরেন, এটা গিগাওয়াটে দেওয়া আছে এই পোর্শনটা। আর এটা হচ্ছে আপনার মানে ডলারে তাদের হচ্ছে কি কি রেভিনিউ পাচ্ছে তারা, এইটুকু হচ্ছে নর্থ আমেরিকায় দেখেন খুব বেশি পরিমাণে কিন্তু ওরা রেভিনিউও পায় না, আবার ধরেন যে ক্যাপাসিটিও বেশি না। কিন্তু এটা হচ্ছে আপনার ইউরোপের, দেখেন ইউরোপের ক্যাপাসিটি গুলো লক্ষ্য করেন। এই গ্রিনটা হচ্ছে এশিয়ার, যে কি পরিমাণ ওরা ক্যাপাসিটির পাওয়ার জেনারেট করছে ফটোভোল্টাইক ইউজ করে। টোটাল এর মধ্যে ধরেন এশিয়া কিন্তু ভালোই, মানে অনেকখানি, প্রায় দেখেন প্রায় আমার মনে হয় যে 50%-এর কম হলেও আপনারা ধরেন 40%, 30%-এর মতো তো অবশ্যই এসে দেখেন। গ্রিন পোর্শনটা দেখেন, গ্রিন পোর্শন। আর হচ্ছে এটা হচ্ছে খয়েরি যেটা, সেটা হচ্ছে ইউরোপের। মানে বিভিন্ন আপনার যে এই মহাদেশগুলো আছে, সেই মহাদেশের আপনার কোন জায়গায় কেমন হচ্ছে ক্যাপাসিটি ইনস্টল করা আছে ফটোভোল্টাইক সেল ইউজ করে, সেটা দেখানো হয়েছে। আর রেভিনিউ কত পাচ্ছে সেটাও এপাশে লেখা হচ্ছে। এইটা কি, এটা আফ্রিকায়। আফ্রিকায় তো আরো বেশি হওয়া উচিত তাই না? কিন্তু ওখানে আপনার সিএসপি বেস বেশি, ফটোভোল্টাইক বেস কিন্তু কম। দেখেন এগুলো, এই যে ডার্কটা হচ্ছে আপনার আফ্রিকা, তারপরে হচ্ছে মিডল ইস্ট, তারপরে এটা কি, এই ব্লুটা হচ্ছে ল্যাটিন আমেরিকা, এটা গ্রিনটা কি বলেন তো? গ্রিনটা এশিয়া, এশিয়া প্যাসিফিক। ইউরোপটা হচ্ছে এটা। ইউরোপে কিন্তু সবচেয়ে বেশি এখন আপনার রিনিউয়েবল এনার্জি ইউজ করে পাওয়ার জেনারেট করা হচ্ছে, বুঝছেন? নর্থ আমেরিকাও অত বেশি না, কারণ ওদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অনেক কিছু আছে। আচ্ছা, আমি এখন একটা ভিডিও দেখাবো, তার আগে আমি একটু পজ দিচ্ছি।
আচ্ছা, এটা কি সবাই দেখতে পাচ্ছেন এই ভিডিওটা? Yes, ma'am. আচ্ছা, এখানে দেখেন ওই যে আমরা এখন সোলার ফটোভোল্টাইক সেলে ঢুকেছি, ঠিক আছে? এখন আমরা দেখবো যে এটা কিভাবে কাজ করে, কিভাবে ওয়ার্ক ডান করছে, সেটা একটু লক্ষ্য করেন সবাই। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? Ma'am. আচ্ছা দেখেন, আমি বলছি, বলেছে যে হচ্ছে কি যে আপনার বিগত মানে 2 দশকে আপনার যে সোলার ফটোভোল্টাইক সেল ইউজ করে আমাদের পাওয়ার জেনারেশনটা অনেক বেড়েছে আগের তুলনায়, ঠিক আছে? রিনিউয়েবল যখন আসলো তখন থেকে মানুষজন চিন্তা করা শুরু করলো, যখন তারপর থেকে কিন্তু মেইন মানুষের কনসার্নটা ছিল হচ্ছে সোলারটা সবচেয়ে যেহেতু আপনার অ্যাবান্ডেন্ট পরিমাণে, এই জন্য আপনার এই সোলার ইউজ করেই আপনার পাওয়ার জেনারেশনের প্রসেসটা বাড়ছে আগের তুলনায়, ঠিক আছে? এখন সোলার ফটোভোল্টাইক সেল কিভাবে ইলেকট্রিসিটি জেনারেট করে সেটা দেখেন। এটা হচ্ছে একটা সোলার ফটোভোল্টাইক সেলের হচ্ছে ইউনিট পোর্শনটা, দেখেন এটা কিভাবে কাজ করছে। এখানে বলছে কি যে আপনার যে সান হচ্ছে কি আমাদের সবচেয়ে বেশি অ্যাভেলেবেল এনার্জি সোর্স, ঠিক আছে? এটার সাথে আপনার আরো একটা যেটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল মানে এলিমেন্ট আমাদের ওয়ার্ল্ডে, সেটাকে ইউজ করে এই সোলার ফটোভোল্টাইক সেলটা তৈরি করা হয়। কি বলেছি বলেন তো, যে সোলার ফটোভোল্টাইক সেলটা তৈরি করা হয় কি আমাদের ওয়ার্ল্ডে যেটা অ্যাবান্ডেন্ট পরিমাণে আছে এমন একটা এলিমেন্ট। এমন একটা এলিমেন্ট কি বলেন তো, যে সানের লাইট ছাড়াও আমাদের ওয়ার্ল্ডে অ্যাবান্ডেন্ট পরিমাণে আছে এমন একটা এলিমেন্ট? কি মনে হয় আপনাদের? সানলাইট, পানি, আর Wind. উইন্ড, আর হচ্ছে মাটি, মাটি আছে না, বা বালি। এই যে যেটা বালি, মানে সেই বালিটাকে ইউজ করা হচ্ছে আপনার কিসের জন্য? সিলিকন ওয়েফার তৈরি করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার ফটোভোল্টাইক সেলের হার্ট, যেটা হার্ট, সেটা হচ্ছে আপনার কি বালি থেকেই কিন্তু আসে আলটিমেটলি। সেটা কিভাবে দেখেন, এই বালিটাকে কনভার্ট করা হয়, এটাকে পিউরিফাইড করা হয়, দেখেন কি বলছে 99.999% করে পিওর সিলিকন ক্রিস্টাল তৈরি করা হয় আসলে। সেটা কি, সেটা বিভিন্ন প্রসেসের মধ্যে পাস করে, দেখেন কি করছে, স্যান্ডটাকে কি করছে, কার্বন দিয়ে কি করছে দেখেন, এটাকে র সিলিকনে কনভার্ট করছে। এখানে অনেক প্রসেস আছে, কিন্তু এটা কিন্তু মুখের কথা না, এখানে অনেক প্রসেস আছে। মানে স্যান্ডটাকে, যেটা বালি, যেটা আমাদের অনেক মানে বেশি অ্যাভেলেবেল একটা ম্যাটেরিয়াল, সেটাকে কি করছে দেখেন, কার্বন ইউজ করে পিউরিফাই করছে, অনেক বেশি টেম্পারেচার, দেখেছেন 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি করছে, র সিলিকনে কনভার্ট করছে। সেখান থেকে কি করছে দেখেন, এটাকে কিছু ওই যে গ্যাসিয়াস সিলিকনে কনভার্ট করা হয়, করে সেটাকে কি করা হয় জানেন, মানে হাইড্রোজেনের সাথে মিক্স করা হয়, মিক্স করে কি করা হয়, একটা সিলিকন ক্রিস্টাল তৈরি করা হয়। যেহেতু আপনার কি হলো যে গ্যাসিয়াস, সেটাকে আপনার এরকম একটা শেপ দেওয়া হচ্ছে। এই শেপটা কি হয় দেখেন, এই শেপটাকে আবার পাতলা পাতলা কিছু স্লাইসে কনভার্ট করা হয়, সেটা কি বলা হচ্ছে আপনার সিলিকন ওয়েফার, ঠিক আছে? এই সিলিকন ওয়েফারটা আপনার ইউজ করা হয় সোলার ফটোভোল্টাইক সেল তৈরি করার জন্য। এখন আসেন হচ্ছে এই বেসিক স্ট্রাকচারটা, এখানে আমাদের কিছু ইলেকট্রনিক্স এর ব্যাপার স্যাপার আছে। এখন আমি কিছু কোশ্চেন করি, আপনারা আমাকে বলেন তো, বলেন সিলিকন একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর না? এটা বলেন তো, সিলিকন। আপনি যদি এই যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কয় ধরনের হয় বলেন তো আমাকে? দুই ধরনের, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক। এখন বলেন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কি থাকে? এক্সাম্পল দেন আমাকে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। বলেন বাবারা। সিলিকন, জার্মেনিয়াম, মানে যেগুলো পিওর ফর্মে থাকে সেগুলো হচ্ছে কি আপনার সিলিকন না, মানে সেগুলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর না? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি? যেটাতে কোনো ডোপিং নাই, ইম্পিউরিটি অ্যাড করা হয় না কোনো। গুড। তাহলে আপনি ইম্পিউরিটি কেন অ্যাড করেন সেটা বলেন। কন্ডাক্টিভিটিটা ইনক্রিজ করার জন্য। গুড, ভেরি গুড। তাহলে আপনি কি করছেন, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আপনি ডোপিং করেন, মানে হচ্ছে ভেজাল মেশান, কেন? কারণ কন্ডাক্টিভিটি ইনক্রিজ করার জন্য। আচ্ছা বলেন, একটা পিওর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইন্ট্রিনসিক, এখানে কি সবগুলো অ্যাটমিক কি আপনার সিলিকন না? ইয়েস ম্যাম। একটা সিলিকনের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে কে বলতে পারবেন, বলেন? 4টা।
ভেরি গুড। তাহলে চারটা সিলিকন কি করে, তার চারপাশে চারটা সিলিকনকে নেয়, নিয়ে ওরা কি করে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে না, মনে আছে আপনাদের? যে Yes. কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, এখানে বলেছে কি যে যখন আপনার এই যে একটা সিলিকন তার আউটার মোস্ট শেলে চারটা ইলেকট্রনকে কি করে, কাজে লাগায়, আর বাদ বাকি চারটা অ্যাটমের একটা একটা করে ইলেকট্রন কি শেয়ার করে ওরা। এভাবে কি হয়, আপনার চারটা ইলেকট্রন আরো চারটা ইলেকট্রন শেয়ার করে আটটা ইলেকট্রন তৈরি করে তার আউটার মোস্ট শেলে, তাই কিনা বলেন তো, মনে পড়ছে? আউটার মোস্ট শেলে আটটা ইলেকট্রন তৈরি করার উদ্দেশ্য কি সেটা বলেন আমাকে। স্টক পূরণ করে সুস্থিতি অর্জন করা। ভেরি গুড, যেন তারা কি ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। তাহলে কোনো একটা কিছু যখনই আপনার কি বন্ড ফর্ম করে, আপনি যখনই কোনো বন্ড ফর্ম করবেন, ওনারা এভাবে এক্সাম্পল দিয়েছে যে আপনি যখন কোনো বন্ড ফর্ম করবেন তখন আপনি কি করবেন, যে আপনার যেটা ফ্রিডম সেটা হারাবেন, তাই তো? যে আপনি একটা বন্ড ফর্ম করলেন, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে কি বললো, আসো আমরা দুজন মিলে হাত ধরে ঘুরে বেড়াই, তখন ওরা একটা বন্ড ফর্ম করলো, তাহলে আপনার কি হচ্ছে, ওরা এখন মানে সমস্ত ফ্রিডম হারালো, আর কোনো দিকে দেখার সুযোগ নাই, তাই না? এবং তারা কি মুভ করতে পারে না। যখন আপনার অষ্টক পূরণ হয়ে গেল, তারা কি ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাহলে তারা মুভ করতে পারছে না। দেখেন সবাই কিন্তু ফিক্সড। আচ্ছা, তাহলে আপনার কি হলো দেখেন, এখন আমরা পড়ছি হচ্ছে সোলার ফটোভোল্টাইক সেল। আচ্ছা, আমি একটু 2 মিনিট পজ দিই, হ্যাঁ, আজান হচ্ছে তো, আজানটা শেষ হলে আবার শুরু করছি। আমি বললাম হচ্ছে যদি আপনি পিওর সিলিকন কোনো ওয়েফার নেন, তাহলে প্রবলেমটা হচ্ছে কি যে আপনি তো এখানে কি করছেন, ফটোভোল্টাইক সেলের উপরে সানলাইট ফেলছেন, তাই না? এখন সানলাইটের যেই আপনার যেই ক্ষুদ্রতম যেটা ইউনিট, সেটা হচ্ছে কি আপনার ফোটন না? ফোটন হচ্ছে কি, যে ফোটন যখন আপনার কি দেখেন যে এই যে এই সেলের উপর পড়বে, তখন কি হবে, যে সেখানে আপনার কি ফোটন থেকে আপনার যে সিলিকনের যে ইলেকট্রন প্রোটন গুলো আছে ওরা কি শক্তি নেবে না? এখন যদি আপনার শুধু একটা পিওর সিলিকন হয়, তাহলে তো আপনার সবগুলো ইলেকট্রন কি একটার সাথে একটা কি ফিক্স করা, কোভালেন্ট বন্ড দিয়ে আটকানো। তাহলে তো আপনি যদি মানে ফোটন থেকে যদি সে শক্তি নেয়ও সানলাইট থেকে, তাহলে কিন্তু সে নিজের জায়গা থেকে মানে মুভ করতে পারবে না, তাই না? বলেন তো। আপনি যদি এখানে কোনো একটা মানে ডোপ করেন, কোনো একটা মেটেরিয়াল ডোপ করেন, আমরা জানি হচ্ছে কি যে আপনার এই যে একটু আগে বললেন সালমান, যে বললেন যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কনভার্ট করি। কেন কনভার্ট করি? কারণ হচ্ছে কি যে আপনি কি করছেন, যে তার কন্ডাক্টিভিটি লেভেলটা বাড়াতে চাচ্ছেন, এই জন্য আমরা ভেজাল মেশাচ্ছি বা ডোপ করছি। এখন আপনি যদি এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে চান সিলিকন থেকে, তাহলে কি করবেন বলেন তো, কি ইনজেক্ট করবেন? একটা কিছু ডোপ করবেন, সেই ডোপ করা যে ম্যাটেরিয়াল সেটা কি কত যোজি হতে হবে ম্যাম বলেন তো? পঞ্চযোজি। পঞ্চযোজি, তার মানে হচ্ছে আপনার একটা ইলেকট্রন এক্সট্রা থাকছে। এই যে ইলেকট্রনগুলো দেখেন এখানে দেখানো হয়েছে, যে ব্লু কালার দিয়ে দেখছেন না, এটা হচ্ছে ইলেকট্রন। এখানে কি করছে, একটা আপনার এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হচ্ছে, মোট কথা এগুলো প্রসেস আপনারা আগে জানেন। তাহলে আমরা কি করলাম, এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তৈরি করলাম। এখন ধরেন আপনি যদি এখানে সানলাইট পাস করতে চান, ধরুন উপর থেকে সানলাইট আসছে, যখন আপনার এই ইলেকট্রনগুলো সুন্দরভাবে মুভ করবে তখনই না কারেন্টটা ফ্লো হবে। এখন আপনি যদি এখানে সানলাইট এর উপরে রেডিয়েট করান, তখন কি হচ্ছে দেখেন, এই যে ইলেকট্রনগুলো ওরা কিন্তু ধরেন বিভিন্ন জায়গায় মুভ করছে সানলাইট থেকে শক্তি নিয়ে, কারণ ওরা কিন্তু ফ্রি। এতক্ষণ শুধু পিওর সিলিকন থাকলে আপনার ইলেকট্রনগুলো মুভও করতো না, কারণ ওরা হচ্ছে ফিক্সড, বন্ড তৈরি করেছিল অলরেডি। আপনি যখন তাকে ডোপ করলেন, ডোপ করার পর কি হলো, ইলেকট্রনগুলো এখন আপনার কিছু ফ্রি ইলেকট্রন পেলেন। ফ্রি ইলেকট্রন গুলো মানে হচ্ছে কি, যেগুলো মানে আপনার কেরিয়ার বলে, যেগুলো কেরিয়ার মানে কি, যেগুলো আপনার ফ্রিলি মুভ করতে পারে। কিছু চার্জ থাকে হচ্ছে আপনার কি ফিক্স, আর কিছু হচ্ছে মুভেবল, এগুলো হচ্ছে আপনার কেরিয়ার হয়ে গেল, মানে মুভ করতে পারছে ওরা এখন। কিন্তু আপনার সানলাইট থেকে যে ফোটন থেকে শক্তিটা নিচ্ছে, ওরা কিন্তু এই মুভমেন্টটা যে কোনো একদিকে হচ্ছে না, মানে র্যান্ডম মুভমেন্ট হচ্ছে, এই জন্য কিন্তু আপনার এদের মুভমেন্টের কারণে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। আমরা যদিও জানি যে কি হচ্ছে, ইলেকট্রন ফ্লো করলে একটা কি কারেন্ট ফ্লো হয়, কিন্তু এদের যেহেতু মুভমেন্টটা আপনার কি যে কোনো রকম মানে
বিক্ষিপ্ত আকারে হচ্ছে। এই জন্য কি হচ্ছে, এদের মুভমেন্ট থেকে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে কি করা যায়? এই জন্য আপনাকে কি করতে হবে, একটা এমন কিছু করতে হবে, একটা ড্রাইভিং ফোর্স দিতে হবে যার জন্য আপনার ইলেকট্রনের মুভমেন্ট গুলো কোনো একটা স্পেসিফিক ডিরেকশনে হয়, তাই কি না বলেন তো? এখন এই ড্রাইভিং ফোর্সটা কি করতে হবে? আপনি শুধু এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে সেটা তৈরি করতে পারবেন ড্রাইভিং ফোর্সটা? বলেন তো আমাকে। কোনোভাবেই কিন্তু শুধুমাত্র এই যে সেমিকন্ডাক্টর যেটা এন টাইপ সেটা দিয়ে করতে পারবেন না। আপনার কি লাগবে? পিএন জাংশন লাগবে। এখানেও ঠিক তাই, আপনার কি করা লাগবে, যে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে হবে। সেটা কিভাবে হচ্ছে আপনি জানেন, যেরকম পিওর সিলিকনে আমরা কি করব, পিওর সিলিকনের সাথে আমরা কি করব, একটা ত্রিযোজী কোনো একটা ম্যাটেরিয়ালকে ডোপ করে, ধরেন বোরন, এটাকে ডোপ করে আমরা কি করব, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করব। পি টাইপ সেমিকন্ডাক্টর মেজরিটি ক্যারিয়ার কি থাকে বলেন তো? এটা গেল এন টাইপ। আপনি এখানে কি 5 যোজি কিছু ড্রপ করেছেন। একটা পি টাইপ যদি তৈরি করতে চান তাহলে আপনাকে ত্রিযোজি কিছু ড্রপ করতে হবে। তাহলে কি এক্সেস ম্যাটেরিয়ালটা কি হবে? এখানে তিনটা তিনটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রনের সাথে থাকলো কোভ্যালেন্ট বন্ড ফর্ম করলো, আর কি একটা জায়গা ফাঁকা থাকলো না আপনার? Yes, ma'am. একটা জায়গা যে ফাঁকা থাকলো, সেই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি হচ্ছে হোল, তাই না? তাহলে আপনার কি তৈরি হলো, যে আপনার একটা এন টাইপ ম্যাটেরিয়াল, একটা পি টাইপ ম্যাটেরিয়াল তৈরি হলো। আপনি যখন কানেক্ট করছেন তখন কি হচ্ছে বলেন? পিএন জাংশন তৈরি হচ্ছে, ঠিক কি না বলেন? পিএন জাংশন তৈরি হচ্ছে। এখন বলেন, যখন পিএন জাংশন কানেক্ট করলেন একটার সাথে আরেকটা, তখন কি হবে বলেন? যেখানে আছে আপনার অনেকগুলো ইলেকট্রন আর এখানে হচ্ছে হোল, তখন বলেন কি হচ্ছে? যে কেউ একজন বলেন। ইলেকট্রনের আদান প্রদান হবে। আদান প্রদান হচ্ছে, ইলেকট্রন গুলো এখান থেকে আপনার এন টাইপ থেকে পি টাইপে চলে আসবে, এসে ফাঁকা জায়গাটা পূরণ করবে, তাই না? এখানে পূরণ করছে। এখন বলেন, কোন একটা ম্যাটেরিয়াল থেকে যদি ইলেকট্রন লিভ করে, ওখানে একটা চার্জ তৈরি হয় না? জি ম্যাম। এই চার্জটা কি বলেন? আপনি ধরেন পজিটিভ সোডিয়াম, চার্জ। পজিটিভ চার্জ, ভেরি গুড, একটা চার্জ তৈরি হলো পজিটিভ চার্জ। আর যখন আপনি এই যে ধরেন কানেক্টিং পোর্শনে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে না? ডিপ্লেশন লেয়ার মানে কি বলেন? এই বেসিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখে আমি এত কিছু বলছি, এগুলো ছোটবেলার পড়া, কিন্তু তারপরেও কিছু ডিফারেন্স আছে দেখে পড়াচ্ছি। বলেন, এই ডিপ্লেশন লেয়ার যে তৈরি হচ্ছে, ডিপ্লেশন লেয়ার মানে কি সেটা বলেন? ওখানে কোনো মুক্ত ইলেকট্রন বা হোল কিছু থাকে না, ভেরি গুড, তার কোনো মানে একটা ফ্রি ফাঁকা ইলেকট্রন। জায়গা তৈরি হচ্ছে, কোনো ফ্রি ইলেকট্রন নাই, ফাঁকা জায়গা তৈরি হচ্ছে, মানে এখানে কোনো কেরিয়ার নাই। কেরিয়ার মানে যেগুলো ফ্রি মুভ করতে পারে সেগুলো নাই। ঠিক আছে, এখন আপনি ফাঁকা জায়গা এখানে একটা ডিপ্রেশন লেয়ার তৈরি করলেন, ইলেকট্রন হোল আদান প্রদান হলো, এখানে আর কোনো ক্যারিয়ার নাই, কোনো আদান প্রদান নাই, শেষ। এখন আপনি কি করছেন, যেহেতু ইলেকট্রন এখান থেকে লিভ করেছিল, এখানে আপনার কি একটা পজিটিভ চার্জ তৈরি হবে না? ইলেকট্রন যখন এখানে চলে আসে তার মানে এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে না, এটা তো জানেন সবাই, তাই না? ইয়েস ম্যাম। এই যে একটা যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, এন টাইপে পজিটিভ, পি টাইপে নেগেটিভ, এটাই হচ্ছে আপনার কি, এটাই হচ্ছে আপনার ড্রাইভিং ফোর্স, যেটা কি করবে, আপনার কারেন্টের ফ্লোটাকে একদিকে একদিকে করবে, মানে একমুখী করবে, যেটা আপনার হচ্ছিল না, মানে যেটা আপনার ছিল কি, যে বিক্ষিপ্ত র্যান্ডম ছিল যেটা, সেটা হচ্ছে কি আপনার, এই জন্য আমরা ড্রাইভিং ফোর্স আমরা ক্রিয়েট করলাম কিভাবে, পিএন জাংশন তৈরি করার মাধ্যমে। এখন কি করছে দেখেন, আপনার এখন যদি সানলাইট আসে, সানলাইট যখন পড়বে তখন কি হবে দেখেন, সানলাইট পড়ছে, পড়ে কি হচ্ছে, আপনারা তো বলবেন যে এখানে তো আপনার এখন সাম্যাবস্থায় আছে, তাই না? পিএন জাংশন যেমন কি আপনার যে বিল্ট ইন পোটেনশিয়াল সেটা তৈরি করা আছে, এখন সাম্যাবস্থায় আছে, এখন তো কোনো আপনার কি ইলেকট্রন হলে আদান প্রদান হচ্ছে না, যে আদান প্রদান হচ্ছিল শেষ। এখন আপনি কি করলেন, বাইরে থেকে কি সূর্যের আলো দিলেন, তখন কি হবে বলেন তো বাবারা? তখন কি হবে, এই যে আপনার ইলেকট্রন গুলো যেটা টপ লেয়ারে আছে, এই ইলেকট্রন গুলো কি হবে, ফোটন থেকে শক্তি নেবে না? এবং কি হবে বলেন, যেখানে আপনার ফাঁকা জায়গা ছিল ডিপ্লেশন লেয়ারটা, ডিপ্রেশন লেয়ারে কিন্তু এতক্ষণ কোনো কেরিয়ার ছিল না, কিন্তু ওখানেও যখন আপনার সানলাইট পড়বে তখন ওখানকার কি কিছু কেরিয়ার তৈরি হবে কি হবে না বলেন তো? এখন ফাঁকা জায়গা ছিল, কোভ্যালেন্ট বন্ড তৈরি করা ছিল, আপনারা জানেন কোভ্যালেন্ট বন্ড গুলো ভাঙতে হলে কি অনেক এনার্জি দিতে হয়, সেই এনার্জিটা কোত্থেকে পাবে, ফোটন থেকে পাবে। আপনি যখন অনেক সানলাইট দিবেন ওখানে, তখন এই যে ফাঁকা জায়গা যেটা ছিল ডিপ্রেশন লেয়ারের ফাঁকা জায়গা, এখানে কোনো কেরিয়ার ছিল না, তখন কি হচ্ছে আপনার, এখানে অলরেডি আপনি এই যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছেন কানেক্ট করার পর, উপরে কি বলেন, উপরে কি ছিল বাবা বলেন তো? এপাশে ছিল, দাঁড়ান আমি এটা একটু কলমটা নিই, এপাশে ছিল আপনার কি চার্জ বলেন, এপাশে ছিল হচ্ছে আপনার
বলেন এন টাইপে ছিল আমার পজিটিভ চার্জ, আর পি টাইপে কি চার্জ ছিল বলেন তো বাবা? নেগেটিভ চার্জ না? Yes, ma'am. এদিকে এখন বলেন কি হবে যখন আপনার সানলাইট এখানে পড়বে ফাঁকা জায়গাটাতে ডিপ্লেশন লেয়ারে, তখন কি ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে না? বলেন এই ফাঁকা জায়গায় ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। কেন বলেন তো ইলেকট্রন হোল পেয়ার কেন তৈরি হচ্ছে? সানলাইট থেকে ধরেন একটা ইলেকট্রন শক্তি নিয়ে এখানে কোভ্যালেন্ট বন্ড তৈরি করা ছিল, ধরেন অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করা ছিল, ওরা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছিল। এবং সানলাইট থেকে ধরেন কি হলো একটা ইলেকট্রন শক্তি নিয়ে কোনো কারণে ফ্রি হয়ে গেল, ইলেকট্রন যখন ফ্রি হবে তখন কি ওই জায়গায় একটা হোলও তৈরি হবে না? তার মানে কি আপনার যখন একটা ইলেকট্রন ফ্রি হবে তার মানে কি হবে একটা হোলও তৈরি হবে, তার মানে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। এই ইলেকট্রন হোল পেয়ারগুলো কি মুভ করবে কোন দিকে বলেন? এখানে ইলেকট্রন তৈরি হলো, এই যে ধরেন এই যে ব্লু গুলো ইলেকট্রন আর গ্রিন গুলো হচ্ছে হোল। এখন পজিটিভ আছে কোন দিকে আপনার এন টাইপের দিকে, আর নেগেটিভ আছে কোন দিকে বলেন? পি টাইপের দিকে, রাইট? তাহলে পজিটিভের দিকে কি যাবে, কি অ্যাট্রাক্ট করে যাবে, কোন ক্যারিয়ার যাবে বলেন? হোল যাবে না ইলেকট্রন যাবে? বুঝেননি কথাটা আমি কি বলেছি? যে আপনি তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলেন, পিএন জাংশন যখন তৈরি করলেন তখন ইলেকট্রনগুলো লিফট করলে এখানে পজিটিভ আয়ন তৈরি হলো আর এখানে নেগেটিভ তৈরি হলো। এখন আপনি বলেন এই পজিটিভের দিকে কি যাবে বাবা? নেগেটিভ যাবে বা ইলেকট্রন নেগেটিভ যাবে। ইলেকট্রনগুলো যাবে, তার মানে ইলেকট্রনগুলো এদিকে যাবে না? ইলেকট্রনগুলো এদিকে জি যাবে, ম্যাম। দেখেন কি হচ্ছে। ইলেকট্রনগুলো দেখেন ব্লু গুলো কই যাচ্ছে দেখেন, লক্ষ্য করেন ব্লু গুলো যাচ্ছে কোন দিকে আর এই যে গ্রিন গুলো কোন দিকে যাচ্ছে লক্ষ্য করেন। ব্লু গুলো সব দেখেন উপরের দিকে চলে যাচ্ছে, আর এই দিকে নেগেটিভে কিন্তু হোলগুলো আকর্ষণ এদিকে চলে, যেগুলো তৈরি হচ্ছে সেগুলো সব আপনার এরকম করে চলে যাচ্ছে। তার মানে সানলাইট থেকে শক্তি নিল হচ্ছে মাঝে আপনার ফাঁকা জায়গাগুলোর যে ইলেকট্রন হোল পেয়ারগুলো সেগুলো ফ্রি হয়ে ইলেকট্রনগুলো সব আপনার কি এন টাইপের দিকে জমা হচ্ছে উপরের দিকে, আর কি নিচের দিকে জমা হচ্ছে আপনার কি হোলগুলো না? এখন আপনার উপরের দিকে আপনার কি একটা ইলেকট্রনের লেয়ার তৈরি হবে, আর নিচের দিকে কি লেয়ার তৈরি হবে বলেন তো? হোলের একটা লেয়ার তৈরি হবে। তার মানে কি আপনি উপরের দিকে নেগেটিভ অ্যাকুমুলেট করলেন ইলেকট্রন, এরকম একটা নেগেটিভ ইলেকট্রনগুলো অ্যাকুমুলেশন হলো, আর নিচের দিকে কি আপনার হোলের অ্যাকুমুলেশন হলো। এখন যদি আপনি এর মাঝখানে কোনো একটা লোড কানেক্ট করেন তাহলে কি কারেন্ট ফ্লো হবে না? এটাই হচ্ছে আপনার সোলার ফটোভোল্টাইকের বেসিকটা, যে আপনার যেমন পিএন জাংশনে হচ্ছে সেটার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। প্রথমে পিএন জাংশন তৈরি করা হলো, আপনার কি ডিপ্লেশন লেয়ারটা তৈরি হচ্ছে, ডিপ্লেশন লেয়ারটা সানলাইট থেকে কি শক্তি নিয়ে কি হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে। ইলেকট্রন হোল পেয়ারগুলো আবার কি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে কি হচ্ছে আপনার অপোজিট দিকে যাচ্ছে। এই উপরে এন টাইপে ছিল আপনার কি পজিটিভের আকর্ষণে কে যাচ্ছিল আপনার ইলেকট্রন গুলো, এই যে মাঝখানে যে ইলেকট্রন গুলো তৈরি হয়েছিল সেগুলো যাচ্ছে, আর নিচের দিকে আপনার নেগেটিভ তৈরি হয়েছে যেটা, সেটার আকর্ষণে কি হচ্ছে আপনার এখানকার যে হোলগুলো সবগুলো এদিকে চলে আসছে। তাহলে আলটিমেটলি আপনি দুটো লেয়ার তৈরি করলেন, ধরেন এই যে এরকম উপরের দিকে হয়ে গেল কি আপনার যে ইলেকট্রনের একটা অ্যাকুমুলেশন, নিচের দিকে হলো হচ্ছে আপনার হোলের একটা অ্যাকুমুলেশন। তারপরে আপনি আলটিমেটলি কি করছেন লোড কানেক্ট করলে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে আপনি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করে রাখছেন, তাই না? একটা একটা এটা একটা সেল, এরকম এক একটা সেল থেকে আপনি 0.5 ভোল্ট মাত্র ডিফারেন্স এই পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে পারবেন এক একটা সেল থেকে, মাত্র 0.5 ভোল্ট। ঠিক আছে, এই দেখেন কানেক্ট করছে জ্বলছে, এখান থেকে একটা সেল আসলে তৈরি, একটা সেল থেকে জ্বলে না আসলে আপনার কি হয় বলেন তো? অনেকগুলো সেল দেখেছেন না একসাথে কানেক্টেড থাকে সিরিজে, উপরের দিকে প্যারালাল থাকে, দেখেছেন না এরকম? এই যে প্যানেলটা কি সবাই দেখেছেন তো? দেখবেন যে কি হচ্ছে যে এরকম অনেকগুলো সেল কানেক্ট করা থাকে একসাথে, অনেকগুলো সেল কানেক্ট করে ধরেন সিরিজে কানেক্ট করে এরকম 0.5 এরকম করে তৈরি করা হচ্ছে, এই দেখেন। আচ্ছা, প্র্যাকটিক্যাল পারপাসে কি করা হয় দেখেন, ইচ্ছে করে এই যে আপনার উপরের যে প্রলেপটা সেটা আপনার কি করা হয় হেভিলি ডোপ করা হয় এবং এই লেয়ারটা থিন করা হয়, এন টাইপের লেয়ারটা উপরের লেয়ারটা আপনার থিন করা হয়, আর এটা হচ্ছে আপনার কি হেভিলি ডোপ করা হয়। আর নিচের যে পি টাইপের লেয়ারটা এটা কি করা হয় একটু লাইটলি ডোপ করা হয় আর থিক করা হয়। এটা কেন বলতে পারবেন কেউ? এই প্রশ্নগুলো কিন্তু আমি ধরবো, আপনাদের তো বলি তো আপনারা তো শোনেন না ঠিক মতো, ঘুমান ক্লাসে এসে। বলতে পারবেন যে এটা কেন করা হচ্ছে? যে উপরের যে লেয়ারটা এটা দেখেন অন্য কালার, এটাকে থিন করে তৈরি করা হচ্ছে এবং হেভিলি ডোপড, আর নিচেরটা হচ্ছে আপনার কি থিক করে তৈরি করা হচ্ছে এবং লাইটলি ডোপড। কেন বলেন তো? এখানে কিছু দেখা যাচ্ছে, কি বুঝতে পারছেন দেখে? যে আপনি যদি
এরকম ভাবে তৈরি করেন তাহলে কি হবে বলেন? আপনার ডিপ্লেশন লেয়ারের মানে উইডথটা চেঞ্জ হবে না? এটা কি আপনারা জানেন যে ডোপিং এর উপর ডিপেন্ড করে ডিপ্লেশন লেয়ারের যে উইডথটা চেঞ্জ হয়? কই সবাই ঘুমাচ্ছেন? কি অবস্থা, এই জন্য আপনাদের দুটো পিরিয়ড টানা নেওয়া যায় না। আমি এরপর থেকে আপনাদেরকে রোল ধরে ধরে জিজ্ঞেস করব যারা যারা ক্লাসে থাকবেন। আর আপনাদের কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু আমি কালেক্ট করি, ঠিক আছে? আপনারা ভাববেন না যে অ্যাটেন্ডেন্স আমি সবাইকে ইচ্ছে মতো 20-20 দিয়ে দিব, ঠিক আছে? যারা ক্লাস করছে না তারা কোনো অ্যাটেন্ডেন্সের নাম্বার পাবেন না। আমি কি বলছি বলেন, যে যদি আপনার এরকম হয় যে ডোপিং এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ডিপ্লেশন লেয়ারের উইথ চেঞ্জ হয়, এটা কি জানেন কিনা সেটা জিজ্ঞেস করেছি আমি। জি ম্যাম, ম্যাম জানি ম্যাম। আচ্ছা, তাহলে আপনি যদি কলমটা কই, এই যে, তাহলে আপনি যদি ধরেন এটাকে হেভিলি ডোপ করেন, হেভিলি ডোপ মানে কি এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, ধরেন অনেকগুলো ইলেকট্রন আছে, আর এখানে কি তুলনামূলক কম সংখ্যক হোল, তাহলে কি ব্যাপারটা হবে বলতে পারবেন আমাকে? তুলনামূলক কম সংখ্যক হোল, তাহলে আমরা জানি কি যে ধরেন এই পোটেনশিয়াল ডিফারেন্স মানে এই যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে, একটা সার্টেন পরিমাণের এখানে পোটেনশিয়াল ক্রিয়েট করতে হবে, তাই না? এই যেখানে ধরেন ইলেকট্রন যখন এটাকে লিভ করবে অনেকগুলো পজিটিভ আয়ন তৈরি হবে, অনেকগুলো নেগেটিভ আয়ন তৈরি হবে এখানে, তাই না? তাহলে না আপনার এটা ফ্রি হবে একসময়। তাহলে চিন্তা করুন যদি এটা হেভিলি ডোপড হয় আর এখানে যদি লাইটলি ডোপড, তার মানে এখানে ইলেকট্রন অনেক বেশি, ইলেকট্রনটা কি করবে তখন আপনাকে ও এদিকে চলে আসবে কানেকশন করার পর, পিএন জংশন কানেক্ট করার পর ও এসে একটা ধরেন হোলকে নিউট্রালাইজ করলো, আবার ধরেন পরবর্তী একটা ইলেকট্রন কি করলো, ও একটা হোলকে খুঁজে বের করতে হবে, কারণ লাইটলি ডোপ দেখে এটা কিন্তু হোলের কনসেন্ট্রেশন কম, ও দূরে যে ধরেন হোলকে পেলো, আবার কি আরেকটা ইলেকট্রন আরেকটা হোলকে নিউট্রালাইজ করলো, এরকম করে করে কি আপনার এই যে হোল যেহেতু এখানে অনেক কম লাইটলি ডোপ, তার মানে কি আপনার ইলেকট্রন গুলো এসে এসে নিউট্রালাইজ করছে, মানে এখানে অনেকটুকু জায়গা জুড়ে আপনার কি হচ্ছে যে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না বা ডিপ্লেশন লেয়ার তৈরি হচ্ছে না এই জায়গাটাতে, তাহলে ডিপ্লেশন লেয়ারের উইডথটা চেঞ্জ হচ্ছে। তাহলে ডিপ্লেশন লেয়ারের উইডথটা যদি বেশি হয় তাহলে আপনার সুবিধা কি বলেন তো আমাকে? দুইটা কথা, ডিপ্রেশন লেয়ারের উইডথটা বেশি হচ্ছে, এটা হলে আপনার কি সুবিধা, আর আপনার উপরের লেয়ারটা যদি লাইটার হয় মানে থিনার হয় তাহলে কি সুবিধা, আমাকে সেই দুটা বলেন, চিন্তা করে বলেন। যে কেউ একজন বলেন, আমি পারফরমেন্সের নাম্বার দিব আপনাদের, যারা যে বলতে পারবেন। আইডিয়া দিলেও হবে, পুরোপুরি যদি বলতে না পারেন। উপরের লেয়ারটা থিন তৈরি করা হয় আর ডিপ্রেশন লেয়ারের উইডথটা বাড়ানো হয়, এই যে ডোপিং লেভেলটা চেঞ্জ করে। কেন হয়, কোনো অ্যাডভান্টেজ বলতে পারবেন কিনা? ট্রাই করেন, ট্রাই করলেও আমি নাম্বার দিব। ওমা, ম্যাম, ভালো ইনসুলেটর হিসেবে কাজ করাতে পারবো যদি আমার ডিপ্লেশন লেয়ারের উইডটা বেশি হয়। ঠিক লাইক আছে। আমি মুভমেন্টটাকে মানে কম মুভমেন্ট হবে আর কি, সেক্ষেত্রে তখন আমরা ওদেরকে। দেখেন, ডিপ্রেশন লেয়ারের উইথ কিন্তু এখানে আপনার জন্য অ্যাডভান্টেজিয়াস। কেন বলেন তো? আপনার যত বেশি ডিপ্রেশন লেয়ারের উইথ বেশি হবে তত বেশি কি আপনার এই পোর্শনটা থেকে আপনি তত বেশি ইলেকট্রন হোল জেনারেট করতে পারবেন না। কারণ আলটিমেটলি আপনি যখন ডিপ্রেশন মানে এখানে পিএন জাংশন কানেক্ট করলেন তখন তো আলটিমেটলি ডিপ্রেশন লেয়ারে কোনো ক্যারিয়ার থাকছে না, এই পুরো জায়গাটাতে কিন্তু কোনো ক্যারিয়ার নাই, কোনো ইলেকট্রনের ফ্লো নাই, একদম রেস্ট অবস্থায় সাম্যাবস্থায় আছে। আপনি যখন সানলাইটকে এখানে ফেলছেন, সানলাইটটা কি করছে, এসে ডিপ্রেশন লেয়ার থেকেই তো ইলেকট্রন হোল পেয়ার তৈরি করছে, যেটা আলটিমেটলি আপনার কি করছে, উপরের দিকে অ্যাকুমুলেট হচ্ছে, নিচের দিকে অ্যাকুমুলেট হচ্ছে। তাই হচ্ছে না বলেন তো? ইলেকট্রিক ফিল্ডের কারণে, অ্যাট্রাকশন রিপালশনের কারণে, তাই কি না বলেন? তাহলে আপনি যদি এখানে অনেক বেশি এরিয়া পান ডিপ্লেশন লেয়ারের, তাহলে কি আপনার অনেক বেশি জায়গা যদি ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে পারবেন না, তাহলে ইলেকট্রন হোল পেয়ারের কনসেন্ট্রেশনটা বাড়বে না। আর উপরের জায়গাটা লাইটার হওয়ার কারণ কি? উপরের জায়গাটা লাইটার হওয়ার কারণ হচ্ছে আপনার সানলাইট যেন উপরের জায়গাটাকে পাস করে দ্রুত কি ডিপ্রেশন লেয়ারে নিচে পৌঁছাতে পারে। যেতে পারি। এই তো এই দুটো রিজন, ঠিক আছে? এগুলো মনে রাখবেন। আচ্ছা, এবার তাহলে কি হচ্ছে আমার, এটা আমি বলেছি বেসিকটা। এখন একটা সেলের বেসিক, তাহলে এরকম একটা সেলের বেসিক যদি এরকম হয়, সবগুলো সেলেরই বেসিক এরকম, তাহলে আপনি কি সবগুলো সেলকে আলটিমেটলি সিরিজ প্যারালাল কম্বিনেশন করে আপনার যেরকম দরকার, যেরকম আপনার ভোল্টেজ দরকার, যেরকম আপনার কারেন্ট দরকার, ভোল্টেজ কারেন্ট রেটিং আপনি কম বেশি করতে পারেন, ঠিক আছে? এখন দেখেন এখানে কি বলছে যে এই যে সেল, এই সেলগুলো আপনার আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে যে মনোক্রিস্টালাইন, একটা হচ্ছে পলিক্রিস্টালাইন সেল, ঠিক আছে? এগুলো আপনার সময়ের সাথে সাথে আরো চেঞ্জ হচ্ছে। দেখেন দু ধরনের কিন্তু সেল দেখবেন, যে এরকম একটা আবার এরকম একটা। আর এই যে একটা সেলের মধ্যে দেখেন আরো কিছু এরকম লেয়ার থাকে,
এরকম আরো কিছু লেয়ার থাকছে, এটাকে বলে ইভিএ। এটা তো আপনারা জানেনই, এই শিলটা কি, যেটা বললাম যে বেসিকটা। ঠিক আছে, এটা তো জানলেনই। এগুলো এরকম সিরিজ প্যারালাল কম্বিনেশন করে করা হচ্ছে। এই যে উপরে দেখেন, উপরে হচ্ছে যে বাসটা দেখছেন না, এই বাস বার, যেটা বাস বারের মতো দেখা যাচ্ছে, সেই দুইটা হচ্ছে আপনার একটা নেগেটিভ বাস বার, একটা হচ্ছে পজিটিভ বাস বার। এটার সাথে আপনার কি দেখেন, পরবর্তী সেল কানেক্ট করে দেওয়া হচ্ছে এরকম করে, পরবর্তী সেল কানেক্ট করা হচ্ছে, এবং এরকম কতগুলো লেয়ার এরকম সিরিজে কানেক্ট করা হয় দেখেন। আবার কতগুলো কি এর সাথে আবার প্যারালাল কানেক্ট করা হয়। এটা আপনার আপনার পছন্দ মতো আপনি করবেন, যে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে। এরকম ইউজুয়ালি এক একটা সেল থেকে, ছোট ছোট এক একটা সেল থেকে 0.5 ভোল্ট পরিমাণ ভোল্টেজ থাকে। আর আপনি যদি 10 ভোল্ট তৈরি করতে চান, সেভাবে আপনি সেট করবেন সিরিজে। ঠিক আছে, এটা এক ধরনের সেল। আবার দেখেন এই যে এখানে লেয়ার গুলো লক্ষ্য করেন, এটাকে ইভিএ শীট বলা হয়, যে এটা ইভিএ শীট। ইভিএ শীট কি করা হয় আপনার, এটাকে কি করে, এই যে এই আপনার মেইন যেটা সেল, সেটাকে আপনার প্রোটেক্ট করে। প্রোটেক্ট করে মানে হচ্ছে আপনার বাইরের হিউমিডিটি বা ধরেন ডার্ট, পলিউশন, ভাইব্রেশন, সব ধরনের মানে যেগুলো আপনার প্রতিকূল অবস্থা থেকে কি করে, প্রোটেক্ট করে। এই দেখেন দুই ধরনের আপনার সেল দেওয়া দেখা যায়, একটা হচ্ছে পলিক্রিস্টালাইন, একটা হচ্ছে মনোক্রিস্টালাইন। এটা ডিফারেন্স হচ্ছে কি, যে আপনার ধরেন পলিক্রিস্টালাইন যেটা, সেটা হচ্ছে আপনার আরো কিছু প্রসেস পার করলে মনোক্রিস্টালাইন সেল আসে। মনোক্রিস্টালাইন সেলটা হয় কি, আপনার আরো বেশি যদি মানে কনেক্টিভিটি বাড়াতে চান আপনি, তাহলে আপনার মনোক্রিস্টালাইন সেলটা ইউজ করা হয়। ঠিক আছে, কনেক্টিভিটি লেভেল বাড়ানোর জন্য এটা ইউজ করা হচ্ছে, কিন্তু এটা কিন্তু কস্ট অনেক বেশি। আপনার পলিক্রিস্টালাইন সেলের চেয়ে মনোক্রিস্টালাইন সেলের কস্ট অনেক বেশি। আর এটা অত বেশি অ্যাভেলেবেল না, যেহেতু কস্ট বেশি, মানুষজন ইউজ কম করে, কিন্তু এটার আপনার ইফিসিয়েন্সি যেমন বেশি, কনেক্টিভিটি লেভেল বেশি। আর এখানে বলছে যে আপনার সোলার ফটোভোল্টাইক সেল ইউজ করে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, সেগুলো আপনার আসলে যদিও আপনার অপারেটিং কস্ট কম, কারণ আলটিমেটলি কোনো ফুয়েল এখানে লাগছে না, কিন্তু যেহেতু আপনার কি যে ক্যাপিটালটা, মানে যেটা আপনার শুরু করবেন, যেটা ক্যাপিটাল কস্টটা, যেটা আপনার অনেক বেশি, যেহেতু আপনার প্যানেল কিনতে, সেমিকন্ডাক্টর মেটাল যেহেতু অনেক কস্টলি, এগুলোর জন্য আপনার কি হচ্ছে, কস্টটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এই জন্য এখনো অত বেশি ইজিলি অ্যাভেলেবেল না। ঠিক আছে, সময়ের সাথে সাথে আপনার ট্রাই করা হচ্ছে যেন আপনার দাম কমিয়ে এফিসিয়েন্সি লেভেলটা বাড়ানো যায়, তাহলে যদি ইউজ করা যায়। ঠিক আছে, ঠিক আছে, এটা তো বললাম সোলার ফটোভোল্টাইক সেল। এটা হচ্ছে আপনার যে একটা সার্টেন ইয়ারে দেয়া আছে যে ইনস্টল ক্যাপাসিটি, আর এটা হচ্ছে আপনার অনেক বছর জুড়ে টোটাল ইনস্টল ক্যাপাসিটিটা কত, কিউমুলেটিভ যেটা, সেটা কত, সেটা দেয়া আছে এখানে। আর এখানে আপনার বলছে যে সোলার ফটোভোল্টাইক সেলের যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা বলা হয়েছে যে কখন এটা আপনার মানে ফটোভোল্টাইক ইফেক্টটা কখন আবিষ্কার হয়েছে। দেখেন 1839-এ একজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট, উনি তৈরি করেছেন এই ইফেক্টটা। ফটোভোল্টাইক, এটার নামেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি আপনার যে লাইট এনার্জিকে কাজে লাগাচ্ছে কিসের জন্য, আপনার ইলেকট্রিসিটি তৈরি করার জন্য। আর ফার্স্ট ফটোভোল্টাইক সেল কখন তৈরি করা হয় সেটা আছে। এটা অ্যাকচুয়ালি আপনার এই যে বেল ল্যাবরেটরিতে 3জন সায়েন্টিস্ট মিলে অ্যাক্সিডেন্টলি এটা আবিষ্কার করে ফেলেছেন, বুঝছেন, যে যদি সিলিকনকে আপনি যদি কিছু এলিমেন্ট দিয়ে ডোপ করেন, তাহলে ওরা লাইটে অনেক বেশি সেন্সিটিভ কোনো ইফেক্ট দেয়। ঠিক আছে, এটা আসলে ওনারা অ্যাক্সিডেন্টলি আবিষ্কার করেছেন, এখন সেটা তো আপনার ওয়ার্ল্ড ওয়াইড চলছেই। এই দেখেন এখানে দেখানো হয়েছে, এগুলো অলরেডি বলে ফেলেছি, যে উপরের লেয়ারটা হচ্ছে কি আপনার ওই যে দেখেন লাইটলি ডোপ, সরি হেভিলি ডোপ বলেছি না, থিন ম্যাটেরিয়াল, এর উপরে আপনার কিছু অ্যান্টি রিফ্লেক্টিং কোটিং দেয়া হয়, এই যে উপরেরটা, যেন আপনার মানে সানলাইটটা যেন রিফ্লেক্ট করে চলে না যায়। ঠিক আছে, আর এগুলো আপনার এখানে বলা হয়েছে ফটোভোল্টাইক সেলে পিএন জাংশন কিভাবে তৈরি করা হয়, লেয়ার গুলো। আর এখানে ব্যাকগ্রাউন্ড বলতে বলা হচ্ছে যে আপনার যে টাইম, আর আপনার ধরেন বিভিন্ন টাইমে কি কি ধরনের সোলার সেল তৈরি হয়েছে তার উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হয়েছে সোলার সেলকে। এখানে বলেছে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, আর থার্ড জেনারেশন। এখন ফোর্থ জেনারেশনও চলে এসছে আসলে আপনার। এখানে কি করা হচ্ছে, ফার্স্ট জেনারেশন যেটা ছিল, সেটা ছিল কি আপনার জানেন, একটা থিক ওয়েফার দিয়ে তৈরি করা হয়েছে, সিলিকনের একটা থিক ওয়েফার দিয়ে তৈরি করা হয়েছিল। আর কিন্তু এটাকে আপনার ধরেন অনেকগুলো মানে মানে প্রসেসের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে, যেটা আপনার এই জন্য এই জিনিসটা অনেক কস্টলি ছিল একদম ফার্স্ট জেনারেশনটা। এটা সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, পিওর করতে মানে পিউরিফাই করতে অনেক বেশি কষ্ট চলে যাচ্ছিল। এর এফিসিয়েন্সি লেভেল আপনার 24.7।
তারপর যেটা হয় যে আপনার ট্রাই করা হয় যেন কস্টটাকে কমানো, তখন ওরা কি করলো যে আপনার থিন কিছু ফিল্ম ইউজ করা হচ্ছে, পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, সেটাকে ইউজ করে আপনার একটা চিপ সাবস্ট্রেটের উপর তৈরি করলো, যে একটা কম দামি একটা সাবস্ট্রেটের উপর নর্মালি জিনিসটা আপনার তৈরি করা হয়, ডিপোজিট করা হলো। কিন্তু এই যে এটা আবার তৈরি করার পর, সেকেন্ড জেনারেশনে তৈরি করার পর কি হলো যে আপনার খরচটা কমলো, কিন্তু আবার এফিসিয়েন্সি লেভেলটা ফল করেছে। এখন যেটা করা হচ্ছে যে আপনার যে ফার্স্ট জেনারেশনটা আবার ব্যাক করেছে, কিন্তু ওটা হচ্ছে কি যে আপনার যেন লেয়ারটা অত বেশি ঠিকও না হয়, কষ্টও কমে যায়, টেকনোলজির সাথে সাথে যেন আপনার কি মানে ওদের পারফরমেন্সটাও আরো বেশি ইমপ্রুভ হয়, এটাই ট্রাই করা হচ্ছে এখন আর কি এটার। এখন সোলার সেলে আরো কিছু ব্যাপার আছে দেখেন, এখানে বলা হচ্ছে যে যে সোলার সেলটা আসলে আপনি কি করছেন, যে রুফে যেহেতু লাগাচ্ছেন আপনাকে অনেক কিছু প্রতিকূল অবস্থার সাথে ওকে মানে ফেস করতে হবে। এখন এগুলো আপনার অনেক কিছু ব্যাপারের উপর ডিপেন্ড করে আউটপুট লেভেলটা চেঞ্জ হয়। এখন প্রতিকূল অবস্থা যাতে ফেস করতে হচ্ছে, ওদেরকে এমনভাবে আপনি তৈরি করবেন যেন আপনার সানলাইট, তারপর ধরেন সানের হিট, তারপরে আপনার ধরেন কোনো জায়গায় বরফ পড়ে, কোনো জায়গায় বৃষ্টিপাত হয়, এগুলো সব ওভারকাম করে যেন চলে। আর আপনার লোকেশন অনুসারে ধরেন লোকেশন অনুসারে আপনার দেশ কোথায়, আপনি যেখানে সোলার সেলটাকে প্লেস করবেন সেখানে আপনার সান কি পরিমাণ তাপ দিচ্ছে, সানলাইট কি পরিমাণে পড়ছে, আশেপাশে কোনো শেড আছে কিনা, সবগুলোর উপর ডিপেন্ড করে আপনার সোলার প্যানেল আসলে সেট করতে হবে। ঠিক আছে, এখানে 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 বলা হচ্ছে মনোক্রিস্টালাইন আর পলিক্রিস্টালাইনটা দেখতে কেমন সেটা দেখানো হচ্ছে। কোনটা এখন বেশি ইউজ করা হয় বলেন তো, আমি বলেছি একটু আগে, বলতে পারেন নাকি? মনোক্রিস্টালাইনটা না পলিক্রিস্টালাইনটা ইউজ করা হয় বেশি? পলি। পলিটা ইউজ করা পলিটা। হয় কারণ এটার দাম কম, কিন্তু এটার এফিসিয়েন্সি কিন্তু মানে মনোক্রিস্টালাইনের চেয়ে খুব কম। এখন ট্রাই করা হচ্ছে এটা কি আপনার কোনোভাবে কোনো ওয়েতে আর কি যদি এফিসিয়েন্সি লেভেল বাড়ানো যায়, সাথে সাথে আপনার কি দামও কম হয়। আচ্ছা, সোলার প্যানেলের একটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি জানেন, টিল্ট অ্যাঙ্গেল। টিল্ট অ্যাঙ্গেল কি কেউ বলতে পারবেন? টিল্ট অ্যাঙ্গেলটা মানে হচ্ছে যে আপনার একটা হরাইজন্টাল এক্সিস চিন্তা করেন, আপনি হরাইজন্টাল এক্সিস এক চিন্তা করেন, সেটার সাথে আপনার প্যানেলটা আপনি কোন অ্যাঙ্গেলে রাখছেন সেটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি একই জায়গা চিন্তা করেন, একটা জায়গায় কিন্তু মানে 12 মাস কিন্তু একই রকম ভাবে আপনি সোলারের অ্যাভেলেবিলিটি পাবেন না। কখনো কি হবে আপনার শীতকালে এক ধরনের, গরমের সময় এক ধরনের, বর্ষাকালে এক ধরনের, বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম হয়। আপনাকে ওই জন্য কি করতে হবে, কোন একটা সার্টেন টাইম চিন্তা করে, ধরেন যে এই টাইমে ধরেন আপনি চিন্তা করছেন যে বছরের একটা সময় যেখানে আপনার সানলাইট সবচেয়ে কম যাচ্ছে, কম আসছে, আপনি ওই ওর্স্ট কেস সিচুয়েশনটা চিন্তা করে আপনি ডিজাইন করলেন, টিল্ট অ্যাঙ্গেলটা সেট করলেন, যে ওর্স্ট কেসে যদি এরকম হয় তাহলে ওর্স্ট কেসে যদি আপনার সে পাওয়ার জেনারেট করতে পারে ভালো, তাহলে তো যখন আপনার অ্যাভেলেবিলিটি অনেক বেশি থাকবে তখন তো আপনার পাওয়ার জেনারেট করতে পারবেই সে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এই টিল্ট অ্যাঙ্গেলটা কি সেটা মনে রাখবেন। আর আপনার আপনার কান্ট্রি ল্যাটিটিউড লংজিটিউডের উপর ডিপেন্ড করেও অনেক সময় আপনার কি করা হচ্ছে যে সোলার প্যানেলটা সেট করা হয়। যেমন আপনি ধরেন একটা গোলক চিন্তা করেন যদি ওয়ার্ল্ডকে, তাহলে আপনার উত্তর গোলার্ধে যেভাবে আপনি যেই পজিশনে বসাবেন, দক্ষিণ গোলার্ধে কিন্তু আপনার অন্যরকম ভাবে বসাতে হবে। যদি সাউথে বসান কোথাও কোথাও নর্থে বসাতে হবে। এরকম ব্যাপারগুলো অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে আপনার কিন্তু আসলে জিনিসটা সেট আপ করতে হবে। এটা কিন্তু আসলে কিছু আপনার ধরেন রিনিউয়েবলের একটু মানে ডিসঅ্যাডভান্টেজের মতো, যে আপনি আসলে মানে রিলায়েবিলিটিটা কম পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার যেগুলো কনভেনশনাল ওয়েতে আমরা পাওয়ার জেনারেট করছি সেগুলোতে এগুলো থাকছে না। কিন্তু তারপর যেহেতু আপনার এটা জিরো এমিশন দিচ্ছে, আমার কোনো রকম ওয়েস্ট নাই, আপনার কোনো খরচ নাই, যদি আপনি শুধুমাত্র ক্যাপিটাল কস্টটা বিয়ার করতে পারেন তাহলে আপনার অনেক দিন চলে যাবে। এগুলো অবশ্য আপনার আলটিমেটলি একসময় এই যে অ্যারেগুলো চেঞ্জ করতে হয় ফটোভোল্টাইক সেলের, কিন্তু তারপরেও আপনার অনেক দিক থেকে ইকোনমিক। ঠিক আছে।